ওকে ওকে, গুড ইভিনিং সকলে। আমি এতক্ষণ কোনো মেসেজ পাচ্ছিলাম না, তো তোমরা করতে থেকো, আমি দেখবো এখান থেকে কি করে মেসেজগুলো বের করতে হয়। তো নমস্কার, গুড ইভিনিং, নমস্কার সকলে। তোমরা কেমন আছো? সকলে ঠিকঠাক আছো আশা করছি। আজকে আমি 3টে গল্প নিয়ে এসেছি। তার মধ্যে দুটো গল্প আমি শুনেছি একজনের কাছ থেকে, দুজনের কাছ থেকে, আর একটা গল্প আমি লিখেছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে আমার লেখা গল্পটা, মানে অবভিয়াসলি আমি ইংরেজিতে লিখেছি, কিন্তু সেটা তোমাদেরকে বাংলাতে বলবো। সো দ্যাট বিং সেড, খারাপ ভালো যা লাগবে প্লিজ তোমরা আমাকে বলো, বলতে থেকো যে হ্যাঁ ভালো হয়েছে খারাপ হয়েছে, ডাজন্ট ম্যাটার। মাই ইনিশিয়াল স্টার্টিং অফ রাইটিং স্টোরিজ, সো বুঝতেই পারছো যে মানে দুর্দান্ত যে লিখেছি এরকম বলতে পারছি না। তবে তোমাদের যদি ভালো লাগে তাহলে পরে এটাকে আমি ইংরেজিতে লিখে গ্রুপেও শেয়ার করতে পারি। সো শুরু করছি আমি আজকের গল্প। 3টে আজকে ভূতেরই গল্প। সো আই এম স্টার্টিং। আমি একটা মেসেজ করে দিই, তাহলে পরে আমি তোমাদের মেসেজগুলো দেখতে পাচ্ছি। কিছু একটা ইন্টারনেটের গন্ডগোল হচ্ছে। আমরা সবাই বানের জলে এসেছি। না না, তোমরা আসুনি বানের জলে গীতা আদি, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। মানে আমি মেসেজ করছি মেসেজ বোর্ডে, তবে তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি, নয়তো আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না। প্রথমে শুধু সুচরিতাকে দেখতে পেয়েছিলাম, সরি অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, তো আমি প্রথম গল্পটা যেটা হয়েছে সেটা এমপিতে উজ্জয়ন বলে একটা জায়গা আছে, তোমরা নিশ্চয়ই জানো, মধ্যপ্রদেশে, সেখানকার ঘটনা। আমার এমপিতে অনেক যাতায়াত ছিল একটা সময়, একটু কাজের ব্যাপারে আমি ভোপাল যাতায়াত করতাম প্রিটি মাচ, বলতে পারো একটা সময় প্রত্যেক সপ্তাহে প্রায় আমি ভোপাল যেতাম, ওখানে থাকতাম। এবং তাছাড়া বাদ বাকি আমি যখন এমপিতে কাজ করেছি তখন ছত্তিশগড় হয়নি, তখন মানে ছত্তিশগড় তখন কথাবার্তা চলছে, কিন্তু তখন ছত্তিশগড় হয়নি। তো মোটামুটি সেইভাবে আমার এমপিটা ওইভাবে দেখা হয়েছিল কাজের ক্ষেত্রে। তো উজ্জয়ন জায়গার কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো, স্পেসিফিক্যালি ইন্দ্রাণী যদি আছে এখানে, ইন্দ্রাণী তো খুব ভালো করেই জানবে। তো উজ্জয়নে আমার এক এক্স কলিগ, তার কাছ থেকে গল্পটা শোনা, মানে এই ফ্যামিলিটাকে সে খুব ভালো করে চেনে। সো ফ্যামিলিটা হচ্ছে একটা মানে বিজনেস ফ্যামিলি, ওয়েলদি ফ্যামিলি। মানে উজ্জয়নতে জেনারেলি সবাই চাকরি বাকরির থেকেও বেশি বিজনেস করে, ওখানকার লোকেদের বিজনেসটাই বেশি হয়, মানে ওরা বিজনেসম্যান বেশি। ট্রেডার ক্লাস ওখানে অনেক আছে, ট্রেডিং করে যারা, সেরকম একটা ফ্যামিলি, বা বেশ ভালো পয়সা কড়িওয়ালা ফ্যামিলি একটা। ফ্যামিলিতে ধরো তোমার মানে ঠাকুরদাদা ছিলেন, ঠাকুমা আগে মারা গেছিলেন, ঠাকুরদাদা ছিলেন, ঠাকুরদাদার মানে ওনার ওই ভদ্রলোকের 3-4 ছেলে মেয়ে ছিল, এবং তাদের মধ্যে একজনের মানে এই ঘটনার সময় একজন বড় ছেলের বিয়ে হয়েছিল, এবং তার একটি ছোট ছেলে হয়েছিল, বড় ছেলে একটা ছোট ছেলে হয়েছিল। তারপরে মেজো ছেলেরও বিয়ে হয়েছিল, কিন্তু মেজো ছেলের তখনও কোনো মানে মানে সবে বিয়ে হয়েছিল না বিয়ের কথা চলছিল কিরকম, এরকম একটা কিছু ব্যাপার ছিল। যাই হোক, এরকম সময় তো ওই মানে এই ঘটনাটা যখন শুরু হয় ঘটা, তখন বড় ছেলের ছেলে, যার নাম বিরাজ, আর ওদের সারনেম ছিল মহাজন, ওদের সারনেম হচ্ছে মহাজন। বিরাজের মানে মহাজন ফ্যামিলিতে বিরাজ হচ্ছে সব থেকে ছোট একজন সদস্য, তার তখন বয়স 2 বছর। তো এই যে মিস্টার মানে যে সিনিয়র মহাজন মানে বিরাজের যে গ্র্যান্ডফাদার, তিনি মানুষ খারাপ ছিলেন না, মানে এমন না যে খুব খারাপ মানুষ, খুব উল্টোপাল্টা কিছু করতেন বা ওনার কোনো ইয়ে ছিল, এরকম নয়। কিন্তু ওনার একটা সঙ্গদোষ বলো বা ওনার একটা কি বলে, ছোটবেলা থেকে একটা অবসেশন ছিল, ওনার খুব তন্ত্র সাধনা বা ব্ল্যাক ম্যাজিকের দিকে খুব একটা ভীষণ আগ্রহ ছিল। এবং উনি মানে ওনার মার বাড়ির দিকে সাধনা হতো, মানে সাধনা সাধনা মানে যেটা প্রপার সাধনা সেরকম হতো। এবং ওনার মানে বড় বোন ওরকম, উনি মানে প্র্যাকটিক্যালি একজন সাধিকা, কিন্তু এর মধ্যে জিনিসটা ভালোর থেকে খারাপের দিকে ঝোঁকটা বেশি ছিল। মানে ঠিক
লোকের খারাপ করব বলে ঝোঁক ছিল না, কিন্তু ওনার ওই আম, মানে এই, কি বলবো আমি, একটা একটা মানে ওনার মধ্যে একরকম ছিল যে আমি ভূত পিশাচ এরকম ধরনের জিনিসকে নামাবো, তারা আমার বসে থাকবে, তারা আমার হয়ে কাজ করবে, এরকম একটা একটা ফিলিং ছিল, মানে ওনার এটা একটা খুব ইচ্ছা ছিল। তো ওনার সঙ্গে এটাতে যে কাজ করতো সে, মানে যে ওনার সঙ্গে বেশ তালে তালে লাগিয়ে যে কাজ করতো, সে ওনার ছোটবেলাকার বন্ধু। কিন্তু ভদ্রলোক বিজনেসও করেছেন, এমন না যে শুধু তন্ত্র সাধনা করে সবকিছু ভাসিয়ে দিয়েছেন, এরকম না, তিনি সংসারও করেছেন, বিজনেসও করেছেন। তো উনি গোটা জিনিসটাকে নিজের মতন করে রেখে করতেন, কারুর সেরকম কোনো ক্ষতি কোনোদিন করেননি। কিন্তু কি হলো, যখন ওয়াইফ মারা গেল, ওনার যখন ওয়াইফ মারা গেল, তারপরে উনি কিরকম একটু এর গোটা জিনিসটাতে একটু ঢিল পড়লো, কারণ উনি বিজনেস তখন ছেলেদেরকে বুঝিয়ে দিয়েছেন, তখন বিজনেস ছেলেরা দেখছে, ওনার হাতে অবসর অনেক সময়, এবং সেই সময়টার কিভাবে উনি কাটাবেন সেটা যখন উনি চিন্তা করলেন, তখন ওনার এই যে অবসেশন ছিল, সেই অবসেশনটা একটা পুরোপুরি একটা, মানে ইট টুক ওভার। তখন উনি এরকম যাতায়াত করতেন, সাধু সঙ্গ, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, কখনো আসাম চলে যাচ্ছেন, কখনো অন্য অন্য জায়গায় যেখানে তন্ত্র সাধনা হয়, পশ্চিমবঙ্গে খুব যেতেন, তারাপীঠ ফারাপীঠ, যেরকম বন্ধুর সাথে চলে যেতেন, কারণ ওনার তো আর কোনো সেরকম লাগাও ছিল না, আর বাড়িতে কোনো সেরকম কাজ ছিল না, পয়সার কোনো অভাব ছিল না। বাড়ির লোকেরা কখনো ওনাকে এই নিয়ে বাধা দেয়নি, তার কারণ হচ্ছে যে উনি কখনো কারোর ক্ষতি করেননি এবং ওদের সাথেও খারাপ ব্যবহার করতো না। এই ছোট যে নাতি নাতি মানে যে প্রথম নাতি ওনার বাড়ির, তার সাথে ওনার খুব একটা ক্লোজ রিলেশন ছিল, মানে অবভিয়াসলি কথায় আছে যে সুদের চেয়ে, মানে আসলের চেয়ে সুদের স্বাদ বেশি। তো সেই জন্য নাতির সঙ্গে ওনার সম্পর্কটা খুব ভালো ছিল, এবং নাতির সাথে ঘোরাঘুরি খেলাধুলো সমস্ত কিছু করতেন যখনই থাকতেন। এই করতে করতে নাতি যখন এই 2 বছর থেকে, মানে 2 বছরের জন্মদিন জন্মদিন হয়ে একটু 2 বছর থেকে একটু বেশি বয়স হয়েছে, 2 বছর কয়েক মাস, তখন একদিনকে উনি বাড়িতে বললেন যে ওই ওদের ওখানে উজ্জয়নের কাছাকাছি কোথাও একটা জঙ্গল আছে, সেখানে কে একজন এসছেন যে এই তন্ত্র সাধনাতে ওনাদের সাহায্য করবেন, এবং উনি বললেন যে উনি এবং ওনার যে বন্ধু আছে তারা যাচ্ছে ওখানে, মোটামুটি 2-3 রাত্রির তারা বাড়িতে ফিরবেন। বাড়ির লোকেরা ইউজ টু ছিল এটাতে, সেজন্য বাড়ির লোকেরা খুব একটা যে সাংঘাতিক ভয় পেয়ে গেছিল বা না করবে বলেনি, সেরকম কিছু বলেনি, এবং ওরা জানতো ওটা কোথায়, মানে খুব গভীর যে জঙ্গল এরকম নয়। তো উনি চলে গেলেন ওখানে, এরকম করতে করতে 3 দিন কেটে গেল। 3 দিন কেটে যাওয়ার পরে বাবা কোনো রিটার্ন করলেন না, মানে উনি ফিরলেন না। তো ওরা 3 দিন কেটে যাওয়ার পরে যখন আসেননি, তখন অতটা চিন্তিত হয়ে পড়েনি, কারণ অনেক সময় এইসব জিনিসে 3 দিনের বেশি সময় লাগতে পারে। তো সেই জন্য ওরা অতটা চিন্তিত ছিল না। কিন্তু এই 3 দিনটা যখন 7 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো মানে কোনো রকম কোনো খবর পাচ্ছেন না, এবং ওই বন্ধুর বাড়ির লোকেরা ওদের বাড়িতে আসছে, এসে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। তো এখনো মানে এরা যায়, এরা 2-3 দিন 4 দিনের জন্য যায়, কখনো কখনো বলে যায় 10 দিন 15 দিনের জন্য বলে যায়, কিন্তু বলে গেছিল 3 দিন, সেই 3 দিনটা এখন 7 দিন হয়ে গেছে, তখন উনি ফেরেননি, দুজনেই ফেরেননি। তখন ওদের একটু চিন্তা শুরু হয়। তখন ওরা খোঁজ নিয়ে নিয়ে সেই জঙ্গলে যায়, মানে জঙ্গলের কাছাকাছি যায়। সেখানে যাওয়ার পরে ওরা জানতে পারে যে সেই জঙ্গলে যখন ওনার বাবা, ওদের বাবা গেছিল, মানে সিনিয়র মিস্টার মহাজন গেছিলেন, সেখান থেকে ওনার সেই মানে যেদিনকে উনি শুরু করেছিলেন যে এই যে রিচুয়াল করছিলেন এবং যাই করছিলেন, সেটা শুরু করার 24 ঘন্টার মধ্যে আহ ওদেরকে ওখানে মৃত অবস্থায় পাওয়া যায়। যারা যারা রিচুয়াল করছিল প্রায় তিনজন মতন, মানে অবভিয়াসলি ওখানকার লোকেরা খুঁজে পায়, এবং ওরা বুঝতেই পারে যে কোনো একটা রকম ব্ল্যাক ম্যাজিক বা এরকম পুজো আচ্ছা চলছিল। ওরা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে বডি রিট্রিভ করে নিয়ে যায়। কারুর কাছে কোনো বুঝতেই পারছো, তারা সব তন্ত্র সাধনার পোশাক পরেছিলেন, কারুর কাছেই কোনো ইয়ে ছিল না, কোনো মানে আইডেন্টিফিকেশন সেরকম কিছু ছিল না। কিন্তু সব ওরা খোঁজ করছিল, আস্তে আস্তে খোঁজ করতে শুরু করছিল যে এরা কারা। এবং পুলিশের কাছে যাওয়ার পরে অবভিয়াসলি ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয় বডি আইডেন্টিফাই করার জন্য, এবং পুলিশ বলে যে মানে তারা মারা গেছেন খুবই একটা সাংঘাতিক ভাবে মারা গেছেন, মানে অ্যাজ ইফ কোনো হিংস্র জানোয়ার বা কোনো হিংস্র কোনো মানে পশু, জানোয়ার পশু অ্যানিমাল ওদেরকে একদম খুবলে খুবলে মেরেছে, মানে তো গলা ফলা ছিঁড়ে গেছে,
পেট ফেট গুলো কেটে নাড়ি ভুড়ি এদিক ওদিক হয়ে গেছে, মানে মানে ওরা বডিটাকে ওদের পুরো দেখায়ও নি, মানে এমন অবস্থায় বডি ছিল যে শুধু মানে মুখ ফুক সমস্ত জায়গায় আঁচড় কামড়ের দাগ আছে। এবং ওরা পরে জানতে পারে যে একদম খুব মানে সাংঘাতিক, মানে আম, প্রায় বলতে পারো ক্ষত বিক্ষত থেকেও বেশি যদি কিছু হয় ওরকম অবস্থায় তাদের বডিগুলো পাওয়া গেছে। সো যাই হোক, এটা তো হলো, তো অবভিয়াসলি ওদেরকে তো মানে লাস্ট রাইটস করতেই হবে, শ্রাদ্ধ শান্তি যা যা কিছু এইসব হওয়ার, এইসব হচ্ছে এখন। অবভিয়াসলি বাচ্চা তো, ওর বাচ্চা তো আর জানে না, বাচ্চা তো কিছু এইসব কিছুই জানে না, কিন্তু বাচ্চার মানে ওই 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 বডি পাওয়ার এবং কাজ ফাজ করার দিন 7-10 পর থেকে বাচ্চা বলতে শুরু করলো, মানে ওই ছোট বাচ্চাটা 2 বছরের বাচ্চাটা যে মানে বাচ্চাটা কারোর সাথে কথা বলে, ওরা দেখছে বাচ্চাটা কারোর সাথে কথা বলছে, কারোর সাথে খেলছে, কারোর মানে উত্তরে মানে কেউ ডাকলেও আমরা যেরকম উত্তর দিই না সেরকম উত্তর দিচ্ছে, দৌড়ে দৌড়ে কারোর কাছে চলে যাচ্ছে। তখন ওর বাবা মা ওকে বলছে তুই কি কার সাথে খেলছিস বিরাজ, কার সাথে খেলছিস? তখন বলছে, তখন বাচ্চাটা বলেছে যে দাদাজি, দাদাজির সাথে খেলছি, দাদাজি আর ওর যে দাদাজির যে বন্ধু ছিল সেই 2 দাদাজির সাথে ও খেলছে। তো সেই শুনে তো বাড়ির বাড়ির লোকেরা প্রথমে একটু অবাক হয়েছিল, কারণ দেখো মানে বাচ্চা তো আর জানে না কি হয়েছে, তো ওরা ভাবছে মাঝে মাঝে বাচ্চাদের ইমাজিনারি বন্ধু টন্ধু হতে পারে, কিন্তু মনের মধ্যে একটু ভয় লেগেছে কারণ এইসব ব্যাপারে মারা গেছে। তো সেরকম সিরিয়াসলি কিছু নেয়নি তখন। ও মানে ওই আমরা যেরকম বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেউ চলে গেলে তারা আকাশে তারা হয়ে গিয়ে থাকে, এরকম ধরনেরই এক্সপ্লেনেশন ওদেরও দেওয়ার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই বিরাজ আস্তে আস্তে কি হলো, যত বড় হচ্ছে মানে এবার এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করে গেছে ওর সাথে, মানে এরকম কথা বলা ঘোরা ফেরা, ও 2 বছর থেকে 3 বছর 4 বছর 5 বছর হয়ে 6 বছর বয়স হয়ে গেছে বিরাজের, তখনও কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছে। এবং কি হয়েছে ওভার আ পিরিয়ড অফ টাইম, যে একটা হাসি খুশি বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা বা একটা 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা যেরকম মানে গোল্লা গাল্লা হাসি খুশি যেরকম বাচ্চা হয়, বিরাজ কিন্তু একদম সেরকম হয়নি। বিরাজ কিরকম একটা অদ্ভুত, মানে ওর চোখের দৃষ্টি দেখলে ভয় লাগে লোকেদের, মানে ওর যে ভেতরে যে একটা ইনোসেন্স থাকে বাচ্চাদের মধ্যে, যে একটা মানে একটা সরলতা থাকে, সেই সরলতাটা পর্যন্ত ওর চোখে নেই, মানে ও যখন কারোর দিকে তাকিয়ে থাকে তখন বেশ লোকজনের ভয় লাগে। এবং বিরাজ অনেক কথা বলে দিতে পারে, মানে ও যখন কথা বলতে শুরু করলো, পরিষ্কার যখন কথা বলতে শুরু করলো, তখন থেকেই ও লোকেদের সম্বন্ধে কথা বলে দিত, বাড়ির লোকেদের সম্বন্ধে কথা বলে দিত, এমন কথা যেটা হয়নি কিন্তু হবে, যে কে কত পয়সা পাবে, কার কখন চাকরি হবে, কার কখন বিয়ে হবে, কে কার কখন অসুবিধা হবে, সমস্ত কথা ও এরকম বলে দিতে শুরু করলো। আমরা পাড়ার লোকজন সবাই অবাক হয়ে যেত, এবং আস্তে আস্তে বিরাজকে সবাই ভয় পেতে শুরু করলো, মানে কারণ ওর মধ্যে একটা হিংস্রতা আস্তে আস্তে দেখা দিচ্ছে, মানে কিছু হলেই ওর রাগ একদম, মানে সবসময় যাকে বলে নাকের ডগায় রাগ, সেরকম একটা রাগ ও, মানে ওর মা ওকে ও যদি বলে আমি খাবো না তো খাবো না, মানে একটা বাচ্চাটা জেদি হয়ে গেছে, সাংঘাতিক রকমের বদ মেজাজি হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে, কিছু না পেলে জিনিসপত্র ভেঙে ফেলে, মানে বলতে পারো ভেরি ভেরি ব্যাডলি বিহেভড একটা বাচ্চা হয়ে গেছে। স্কুলে ভর্তি করেছিল, সেখানেও স্কুলে 2 দিন 4 দিন স্কুল করে বেরিয়ে চলে এসছে, সেখানে আর স্কুলে যায় না, ওকে স্কুলে পাঠাতে পারছে না, এবার বয়স বেড়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ওদের বাড়ি অবভিয়াসলি বুঝতেই পারছো, ওদের বাড়ি ওদের বাড়ি সবাই নিরামিষ খায়, ওরা নন ভেজিটেরিয়ান নয়, ওরা ভেজিটেরিয়ান ছিল। কিন্তু মাঝে মাঝেই ওরা বিরাজকে দেখে যে বিরাজ কোথা থেকে ফিরে এসে মুখ টুক যখন মুছে রক্ত লেগে থাকে, মানে প্রথমটা ওরা একটু ভয় পেয়েছিল, কিছু বুঝতে পারিনি, তারপরে ফলো করে দেখছে যে একবার দুবার ফলো করে পরে দেখেছে যে মানে ও হেঁটে চলে লোকজনের বাড়িতে যায়, সেখানে যা পায় ধরো পাখি যদি ধরতে পারে পাখি, বিড়ালের বাচ্চা যদি ধরতে পারে বিড়ালের বাচ্চা, তারপরে তোমার ইয়ে কি বলে ওটাকে কাঠবিড়ালি, এরকম ধরনের জিনিস, এমনকি পোকা মাকড় পর্যন্ত ও তুলে নিয়ে খায়। হ্যাঁ, এইসব জিনিসগুলো ও তুলে নিয়ে খায়, এবং ওর বেশ মানে ওকে দেখে মনে হয় যে ওর খুব মজা লাগছে যখন এগুলোকে পশু পাখিকে মানে পশু পাখি পোকা যাই বলো যাকে মারছে বা মানে টিকটিকি ধরছে ইত্যাদি ইত্যাদি, মানে ওদের বাড়ির লোকেদের তো তখন মানে ওরা জানে না কি করবে।
পুজো আচ্চা যাই করো, ইয়ে করো, কিছুই হচ্ছে না। আস্তে আস্তে জিনিসটা বেড়ে যাচ্ছে। আর বুঝতে পারছো তো, বাচ্চাটা বড় হচ্ছে। এবার ওর মানে 6 বছর যখন বয়স, তখন একদিনকে একজন ওদের মানে ওদের পাড়া থেকে আরেকটু দূরে একজন এসে কমপ্লেন করেছে যে ওর বাড়িতে মুরগি পুষেছিলেন উনি, এবং বিরাজ নাকি মুরগি ধরে নিয়ে এসে সেই মুরগি মেরে খেয়েছে, কাঁচা মুরগির মাংস। ওর মানে বেশি দূরে না, ওর বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ওর বাড়ির কাছাকাছি, মানে ও দেখেছে এটা করতে। তো ও গরিব মানুষ, মুরগিওয়ালা, যে সে এসে বলেছে স্যার এরকম করেছে। তো ওরাও পয়সা টয়সা দিয়ে দিয়েছে, কিন্তু এই খবরটা পাড়ার মধ্যে রটে গেছে যে বাচ্চা এরকম করছে। কেন করছে বাচ্চা এরকম, মানে ওদের তো মাথায় হাত পড়ে যাচ্ছে। এবং এবার বাচ্চা বাড়ির লোকেদের গায়ে হাত তুলতে শুরু করেছে। মানে ওদের বাড়িতে একজন ভদ্রমহিলা কাজ করতেন, তিনি বোধহয় ওকে মানে ও বোধহয় কোথাও বসেছিল, ওকে বলেছে যে তুমি ওঠো, আমি ঘর মুছবো বা এরকম একটু কিছু করব। তো ও ওঠেনি, তখন ওকে ওকে একটু মানে যেরকম হয় না, একটু বাচ্চাকে একটু সরিয়ে দিয়েছে মোছার জন্য, ব্যাস। ওই বাচ্চা মানে ওই 6 বছরের একটা বাচ্চার গায়ে এত জোর, তোমরা চিন্তা করো যে ও ওই একজন বয়স্ক, মানে বয়স্ক বলবো না, মাঝবয়সী একজন ভদ্র মহিলাকে মানে একদম মেরে ফেলে দিয়েছে। মানে এমন জোরে ওকে ঘুষি মেরেছে, করেছে যে ও পড়ে গিয়ে ওর নাক টাক ভেঙে গেছে, ওর মুখ চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। অবভিয়াসলি ও তো আর কাজ করবে না ওখান থেকে। ওর মানে ও তো প্রথমে ওকে বুঝতেই পারেনি যে ওর সাথে কি হচ্ছে। মানে ওরা এসে ওকে ছাড়াতে পারছে না, অত মানে 3-4 জন লোক এসে ওই 6 বছরের বাচ্চাকে ওই ভদ্রমহিলার ওপর থেকে ছাড়াতে পারছে না। এরা তো মানে এরা তখন ওদের মাথায় হাত, এরা কি করবে। পাড়ার লোকেরা বলতে শুরু করেছে যে মানে এর ওপরে কিছু একটা আছে, নয়তো এ পাগল হয়ে গেছে, একে এখান থেকে বের করে দাও। কারণ বাবা মার একমাত্র ছেলে, এবার এই সময় মেজো ভাইয়ের বউয়েরও বাচ্চা হবে। এবং তাতে ওরা খুব ভয় পেয়ে গেছিল যে মানে ও ছোট 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 পশুদের এরকম করে মারে, ছোট বাচ্চাকে কি করবে। সেই শুনে মানে মেজো বউ, ও বাড়ির যে মেজো বউ, সে তার বাপের বাড়ি চলে গেল। সে তার বলেছে, মানে সে আসতে চাচ্ছে না, যে সে তারও ভয় লাগছে যে কি করবে না করবে। তো তখন ওরা আর না পেরে ওই যে ওদের যে পিসি আছে, মানে বাবার যে দিদি, যা বলেছিলাম যিনি সাধিকা, তাকে খবর দিয়েছে যে আমরা আর পাচ্ছি না। মানে উনি সংসারের মধ্যে খুব একটা ছিলেন না। তোমরা জিজ্ঞেস করতে পারো যে 6 বছরের মধ্যে ওনাকে ডাকেনি কেন। তার কারণ হচ্ছে ওনার সাথে সংসারের কোনো সেরকম সম্পর্ক ছিল না, এবং উনি এদের সাথেও সেরকম একটা সম্পর্ক ওনার ছিল না, কারণ ভাই যা করতো ওনার পছন্দ ছিল না বলে সম্পর্ক ছিল না। কিন্তু এরা বিপদে পড়ে আর কিছু না পেয়ে পিসিকে ডেকেছে। পিসি এসেছে, এসে পিসি এসে বলেছে যে আহ, পিসি এসে বলেছে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এটা বোঝার, না বুঝে তো আমি কিছু করতে পারবো না। তো পিসি একদিনকে পুরো ওই বাচ্চাটাকে অবজার্ভ করেছে, এবং পিসি আসার পরে বাচ্চার রাগ যেন আরো বেড়ে গেছে। মানে বাচ্চা যেন পিসিকে একদম পুরো গিলে খেতে পারলে যেরকম অবস্থা হয়, সেরকম এরকম অবস্থা। তারপরে পিসি বলেছে যে আমি আমি বুঝেছি কি হয়েছে, কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব নয়, আমাকে লোকজন নিয়ে আসতে হবে, লোকজন নিয়ে এসে কাজ করতে হবে, এই পুজো আমি একা করতে পারবো না। তোমার বাচ্চাকে যদি বাঁচাতে হয় তাহলে যা লাগবে তার জন্য। তো পিসি তারপরে উম, আহ, পিসি তারপরে আহ, লোকজন এনেছে, এনে বলছে যে দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমার বাচ্চা মানে এই এই যে তোমার বাচ্চা যাদের দেখে, তারা সত্যি সত্যি মানে আমার ভাই বা তার বন্ধু নয়। আমি যেটুকু বুঝেছি যে আমার ভাই এবং তার বন্ধু কোনো একটা তান্ত্রিককে ধরে পিশাচ সাধনা বা পিশাচ সিদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন। এবং সে যে এসেছে, যে পিশাচ এসেছে বা যারা এসেছে, তারা ডিস্ট্রাকটিভ, মানে তারা হচ্ছে মানে তারা মানুষের রক্ত চায়, তারা রক্ত চায়। মানুষ কেন, যা খুশি খুশি রক্ত হলেই রক্ত চায়। উম, এবং তাদের পুজো আমাকে এরকম রক্ত দিয়েই করতে হবে। মানে এতই বিভৎস একটা পুজো যে সেই পুজোতেও প্রচুর রক্ত, মানে প্রচুর বলি ফলি দিতে হয়। তো তোমরা রেডি হয়ে থাকো, এবং আমি যতটা চেষ্টা করব একে বাঁচাতে, কিন্তু নট নেসেসারিলি আমি কি বাঁচাতে পারবো, কারণ পিশাচদের এই বাচ্চাটার উপরে নজর পড়েছে, এবং ওরা চায় যে ওকেও নিয়ে যায় সঙ্গে করে। কারণ ওই ওই যে বললাম না, এটা তো আমি এত কিছু জানি না, কিন্তু যা ওর কাছে শুনেছি তাতে নাকি স্যাক্রিফাইসের দরকার পড়ে, একটা বলির দরকার পড়ে।
এবং সেই বলিটা ওই ব্লাড লাইনে হতে হবে। সেই শুনে তো বাবা মা ভেঙে পড়লো, ওরা পিসির পায়ে পড়ে গেল যে আপনি যা হয় কিছু করে আমার ছেলেকে বাঁচিয়ে দিন, মানে আমার আম, মানে আমাদের একটা মাত্রই ছেলে, একটা মাত্রই বাচ্চা, আমাদেরকে বাঁচিয়ে দিন। তো পিসি শুরু করলো ইয়ে করা, আম, পুজো করা শুরু করলেন, এবং বেশ 2 দিন 3 দিন ধরে সেই পুজো টুজো করে 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 আস্তে 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 একটা সময় বিরাজের একটা প্রচুর চেঞ্জ আসলো। মানে ও যেরকম ছিল ওর স্বভাবটা পাল্টে গেল, মানে ও কিরকম একটা, কি বলবো, একটা পাতার মতো, মানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেল, পড়ে গিয়ে ওই অবস্থায় থাকলো। পিসি বললেন যে না, ওকে কিছু হাত, মানে গোটা জিনিসটা যেখানে হয়েছে, ওরা যা উনি যা বলেছেন সেই জায়গাটার মধ্যে যজ্ঞ হচ্ছে, ধরো যজ্ঞ হচ্ছে, তার মধ্যে বাড়ির লোকেদের কাউকে বসতে দেননি উনি, শুধু একটা জায়গায় মানে কি বলে ওটাকে তোমার, দাগ কেটে দিয়েছিলেন যার মধ্যে বিরাজকে রাখা হয়েছিল, এবং ওখানেই প্রথমে ও চিৎকার চেঁচামেচি করছিল, গন্ডি দিয়ে দেওয়া হয়েছিল। তো গন্ডির মধ্যে বসেছিল, সেখানে চিৎকার চেঁচামেচি করছিল, আস্তে 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 শান্ত হতে শুরু করলো, আস্তে 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 ওর মধ্যে একটা পরিবর্তন দেখা দিতে শুরু করলো, কান্নাকাটি করতে শুরু করলো, মাঝখানে এমন কান্নাকাটি করতে শুরু করলো যে বাবা মাকে বলছে যে ও যখন বাচ্চা হয়ে গেছে, যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে কেন এখানে রেখেছো। তো পিসি বলেছিলেন যে এইসব হবে, তোমরা কিন্তু কেউ ওর গায়ে হাত দেবে না, তোমরা যদি এর মধ্যে গায়ে হাত দাও তাহলে আমার ওকে আর তোমাদেরকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। যাই হোক, এই করে 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 3 দিনের মাথায় ও এরকম অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং এই বিভৎস যজ্ঞ দেখে সকলেরই প্রায় প্রাণ, তো কি বলবো, মানে বেরিয়ে যাওয়ার মতন উপায়। যাদের বাড়িতে কোনোদিন কোনো রকম নন ভেজিটেরিয়ান রান্না হয় না, ইয়ে হয় না, তাদের বাড়িতে অতগুলো বলি, রক্ত ইত্যাদি ইত্যাদি, ইটস ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, 3 দিনের মাথায় বিরাজ এরকম অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং পিসির পুজো শেষ হলো। তখন পিসি মানে পিসি ওকে নিজে হাতে তুলে নিলেন, নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন, এবং মাথায় জল টল দিয়ে ফুল টুল দিয়ে ওর বিছানার পাশে বসে উনি জপ, মানে সাধনা জপ করতে থাকলেন। করতে 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 আবার আরো 24 ঘন্টা 48 ঘন্টার পরে বিরাজ নর্মাল হয়ে গেল। মানে প্রথমবার ওর চোখের দিকে তাকিয়ে কারোর ভয় লাগছে না, প্রথমবার ওর কাউকে দেখে, মানে কেউ ওকে দেখে দূরে চলে যাচ্ছে না, এবং ও একটা কিরকম সবকিছু নতুন, মানে কিরকম একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়েছে। ও মানে কিছুই বুঝতে পারছে না, বাড়ির সব লোকজনকে দেখছে, এবং ও ভাবছে যে বাড়ির সব লোকজন আমার কাছে কেন আসছে না, কি ব্যাপার, মানে ওর ভেতরে সেই আইডিয়াটাই নেই যে ও এত বছর ধরে এইরকম কাজ করছিল। যাই হোক, তারপরে বিরাজ ঠিকঠাক হয়ে গেছে, আজকের দিনে সে অন্য জায়গায়, মানে সে পড়াশোনা করে অন্য জায়গায় চাকরি করছে, সে একটা কমফোর্টেবল লাইফ লিড করছে। কিন্তু এই যে পিসির এবং ওই যে বন্ধুটা, ওই যে ঠাকুরদার সঙ্গে যে অন্যজন বন্ধু গেছিল, তার বাড়িরও একজন, এরা দুজনের একটা অদ্ভুত মৃত্যু হয়। মানে এই ঘটনার 3 মাসের মধ্যে ওই যে পিসি, উনি ছাদ থেকে পড়ে যান, কোনো কারণ নেই, উনি যে আশ্রমে থাকতেন সেই আশ্রমের ছাদ থেকে উনি পড়ে যান, এবং পড়ে গিয়ে উনি ওখানেই মারা যান, এবং প্রচুর রক্তক্ষয় হয়েছিল ওনার। সিমিলারলি ওই বন্ধুর বাড়ির একজন, কেউ একজন, মানে এক্স্যাক্টলি কে আমি ঠিক জানি না, বাট ওনার রক্ত সম্পর্কের কেউ একজন একটা হরবল গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তার ক্ষেত্রেও প্রচুর রক্তক্ষয় হয়েছিল, কারণ ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই ছিল উজ্জয়নের গল্প। আমার খুব অদ্ভুত লেগেছে ব্যাপারটা, মানে ফ্যামিলির কোনো সেরকম দোষ ছিল না, কিন্তু ভদ্রলোকের ওই কিছু পাওয়ার আশায় উনি ওনার গোটা ফ্যামিলিকে যে এত একটা অসুবিধার মধ্যে এবং এত একটা, মানে কি বলবো, একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে যাবেন, হয়তো উনি নিজেই জানতেন না। তো এটা ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো তোমাদের একটু বলো, বিফোর আই গো টু দ্য সেকেন্ড স্টোরি। আমি আবার একটা মেসেজ করছি যাতে আমি মেসেজ দেখতে পাই, তাও দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, গীতাদি বলছে হ্যাঁ তুমি ঠিক বলে, আত্মার বাস বাচ্চাটার মধ্যে ছিল না গো, বাচ্চাটার মধ্যে কোনো আত্মা ভর করেনি, কিন্তু আত্মাগুলো বাচ্চার সঙ্গে সঙ্গে থাকতো সব সময়। হাই মনিকা, খুব হ্যাঁ, ভীষণই সাংঘাতিক ঘটনা। মানে বাচ্চাটাকে ওরা একদম পুরো
ইয়ে করে দিয়েছিল। ঠিক বলেছে ইন্দ্রাণী, উজ্জয়নের একটা আলাদা ব্যাপার আছে। ঠিক আছে। হ্যালো ঈশানী। হ্যাঁ, পিশাচ মানে ওরা বলেছে ওখানে মোর দ্যান ওয়ান পিশাচ ছিল। তারা বলি নিয়ে গেল, প্রতিশোধ নয়। ওরা মানে ওরা এসেছিল বলি নিতে, ওরা বলি নিয়ে গেল, মানে ওরা যায় না তাছাড়া। সো এই ছিল প্রথম ঘটনা। ওকে, নাও আই গো টু দ্য নেক্সট স্টোরি। না, নেক্সট স্টোরি ইজ ফ্রম পাঞ্জাব। সো আমার হাজব্যান্ড পাঞ্জাবি, তো উনি ওনার অরিজিনাল প্লেস যেখানে উনি কোনোদিন যাননি, যেখানকার লোক ওরা অ্যাকচুয়ালি মাছিওয়ারা বলে একটা জায়গা আছে তোমাদের লুধিয়ানাতে, লুধিয়ানার কাছে। সেইখানে সেখানকার মানে সেখানকার লোকেরা, কিন্তু ওখানে সেরকম কেউ যায়নি, বা ফ্যামিলি ট্যামিলি হয়তো আছে, কেউ জানে না। তো ইট ইজ আ ভেরি স্মল টাউন ইন মাছিওয়ারা প্লেস। যাই হোক, তো সেখানকার একটা গল্প আমি বলবো। আমি এটা শুনেছিলাম একজনের কাছে, যিনি হচ্ছেন আমার হাজবেন্ডের মাসি হন, তার কাছ থেকে শুনেছিলাম। এটা হচ্ছে ওখানকার গল্প। মানে ব্যাপার হচ্ছে যে এটা অনেকদিন আগেকার ঘটনা, বুঝতেই পারছো, কিন্তু ঘটনাটা ওই মাছিওয়ারাতে হয়েছিল। তো মাছিওয়ারাতে দুটো ছেলে থাকতো, ধরো তাদের নাম দিলাম রাজ বা আমান। এবং তারা ওখানে দুজনে ছোটবেলা থেকে বড় হয়েছে, মানে একদম গ্রামের দোস্তি যাকে বলে, একদম পাক্কা দোস্তি। এবং দুজনে খুব অমৃতসরি ছোলে বাটুরে খেতে, খুব ছোলে কুলচে খেতে খুব পছন্দ করতো। তোমরা নিশ্চয়ই অমৃতসরি ছোলের কথা শুনেছো, মানে ছোলা যেটা আমাদের, যেটা খানিকটা আমাদের ঘুগনি, বাট ইটস নট ঘুগনি। ছোলা ইজ আ ডিফারেন্ট প্রেপারেশন অল টুগেদার। আর অমৃতসরি ছোলা আর কুলচা ইজ ভেরি ভেরি ফেমাস। যারা গোল্ডেন টেম্পল গেছো বা অমৃতসর গেছো বা পাঞ্জাবি খাবার খেয়েছো, তারা নিশ্চয়ই জানবে যে পারাঠাস এন্ড অমৃতসরি কুলচাস আর ভেরি ভেরি ফেমাস। একটু স্পাইসি হয়, একটু ঘি বেশি হয়, কিন্তু খেতে খুব ভালো। তো এরা দুজনে অমৃতসরি কুলচা খেতে খুব ভালো, মানে ওদের মানে ধরো এটা মানে তখনকার ঘটনা যেটা বলছি, আজকের দিনে মাছিওয়ারা একটা বড় শহরের মতন হয়ে গেছে, কিন্তু তখন আরো ছোট ছিল, মানে একটা স্মল টাউন ছিল, স্মল টাউন, একটু গ্রাম বেশি টাউন কম এরকম ছিল। তো ওখানে সবাই জানতো এদের, মানে এদের দোস্তিকে সকলে ওই আর কি ইয়ে বলতো, কি বলে, রাম লখনের দোস্তির মতো, মানে ওরকম ভাই ভাই বলতো ওদেরকে। তো যত বড় হতে শুরু করলো, তত মানে দোস্তি তো ছিল, কিন্তু যত বড় হতে শুরু করলো, দেখো লোকের তো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় যখন আমরা বড় হয়ে যাই। তখন মানে আহ, আমান একটু ইন্ডিপেন্ডেন্ট মতন হয়ে গেছিল, এবং ওর অত মানে ওর সব সময় যে একজনের সাথে থাকবে, একজনের সাথেই গল্প করবে, ওর অন্য কোনো বন্ধু হবে না, এটা ও মানে ও ভাবতো না। মানে ওর মনে হতো যে হ্যাঁ আমি আরো লোকের সাথে মিশবো। কিন্তু রাজের একটা ব্যাপার ছিল যে না, তুই কেন অন্য লোকের সাথে যাস, তুই কেন আমার সাথে থাকিস না, তুই কেন ওর সাথে কথা বলেছিস, এটা অদ্ভুত একটা মেন্টালিটি ছিল। তো এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতো, মারামারি হতো, আবার ভাবও হয়ে যেত, যা হয়। মানে প্রাণের দোস্ত। মাঝে মাঝে ও তখন বলতো তুই বোঝার চেষ্টা কর, আমাদের আরো তো, তোরও তো আরো বন্ধু আছে, তোকেও তো অনেক লোক বলে আয় আয়, তুই যাস না কেন, না তুই আমার সঙ্গে সবসময় বাধা থাকবি, এটা কি করে হয়। যাই হোক, এইসব এইসব করতে করতে হতে হতে উম, মানে আমানের বয়সটা মানে দুজনেরই বয়স বাড়তে শুরু করলো। এবং যা হয় একটা একটা পার্টিকুলার বয়সের পরে, ধরো তোমার 18, 19, 20 বছর বয়স যখন হয় মানুষের, সে ছেলে হোক মেয়ে হোক, তাদের একটা ভেতরে একটা অন্যরকম, মানে অন্য আহ, দিকেও একটা ঝোঁক হয়, কাজ করবে, একটু প্রেম প্রেম ভাব হয়। তো আমানেরও তাই হয়েছিল। কিন্তু সেই নিয়েও রাজের সাথে আমানের প্রচুর ঝগড়াঝাটি হতো। তো মানে একটা একটা অদ্ভুত একটা ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার চলছিল। এই রকম সময় কোনো একটা কারণে কোনো একটা কিছু একটা হয়ে হয়, এবং কোনো একটা মানে একটা ইলনেস হয়, মানে একটা অসুখ হয় রাজের, এবং রাজ মারা যায়। মানে বেশ এই কোনো একটা, মানে আমি এক্স্যাক্টলি উনি কি বলেছিলেন মনে নেই, অনেকদিন আগে শুনেছিলাম গল্পটা। তো মানে ধরো ওই হয় না মাঝে মাঝে কারোর 3-4 দিনের জ্বরে লোকে মারা যায়, মানে
কোনো কারণ নেই, কিন্তু হয়তো চিকিৎসা ঠিক মতো তখন ছিল না, বা নিয়ে যেতে পারিনি, বা সময় মতো নিয়ে যেতে পারিনি, এই সমস্ত বিষয়ের কারণে যাই হোক রাজ মারা যায়। এবং অবভিয়াসলি রাজ মারা যাওয়ার পরে আমানের একদম পুরো, মানে তখন কত বয়স হবে, 20 কি 21 বছর বয়স, এবং সেই বয়সে একটা ছোটবেলার ছেলেবেলার বন্ধুকে হারিয়ে ওনা দিশেহারা হয়ে পড়ে। তখন ওর মনে হয় যে না, কেন আমি আমানকে এরকম বলতাম, কেন আমি, মানে তখন মনে হয় না যে কেন আমি এরকম করেছি, কেন আমি আরো ওর কথা শুনিনি, কেন আমি এটা করিনি। মানে ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায়, ওর ওর বাড়ির লোকেরা, বন্ধু বান্ধবরা ওকে, ওরা যেহেতু অমৃতসরি ছোলে খেতে খুব পছন্দ করতো, কিছু খাচ্ছে না দেখে ওকে বলে যে তুই এটা খা, কিন্তু ও অমৃতসরি কুলচা হাতে ধরতে পারছে না। ও হাতে ধরলেই ওর মনে হচ্ছে যে রাজ দাঁড়িয়ে আছে, রাজ চাইছে, রাজকে দিতে পারবো না। যাই হোক, আবার মানুষ আমরা আমরা সকলেই জানি যে উম, আমরা সেভাবেই কি বলবো, আমাদের জীবনে ওটা উপর নিচ করেই আমাদের জীবনে বাঁচতে হয়। সেই জন্য আস্তে আস্তে সমস্ত জিনিসই একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দুঃখ কষ্ট আস্তে আস্তে আমাদের সয়ে যায়। বলবো না কমে যায়, বলবো না চলে যায়, আমি বলবো সয়ে যায়। এবং আস্তে আস্তে মানুষ একটা 21 বছরের ছেলে, তো তার যখন একটু আর একটু তার বয়স হয়, আস্তে আস্তে সেটা ও সয়ে নেয় এবং আস্তে আস্তে জীবনের অন্য দিকে দেখার চেষ্টা করে, কাজ করার চেষ্টা করে, কি কাজ করবে না করবে। এই সময় এই সময় হয় ওর প্রবলেম। এই প্রবলেম কি না, ও প্রচন্ড মানে ভয় পেতে শুরু করে। মানে একটা 22 বছরের ছেলে যদি একা না শুতে পারে, এবং সে যদি তার মাকে বলে যে না তুমি আমার সঙ্গে এসে শো, যেরকম একটা অদ্ভুত লাগবে মায়ের। এবং বুঝতেই পারছো আমি তোমাদের পাঞ্জাবের ঘটনা বলছি। এমনিতেই আমরা মানে আমাদের একটা ধারণা আছে যে ওখানে সকলেই একটু ডাকাবুকো টাইপের হয়, সকলে একটু ক্ষেত খামারি করে, একটু মানে ওরা একটু দে লিভ লাইফ আ লিটল লাউড, আ লিটল দে লিভ লাইফ আ লিটল মোর ডিফারেন্টলি দেন আ লট অফ আস। এবং ওরা ওটা পছন্দ করে, ওদের লাইফটা অনেক বেশি ব্রাইট, অনেক বেশি লাউড, অনেক বেশি মানে নাচা গানা ইত্যাদি ইত্যাদি। সেইখানে একটা 22 বছরের ছেলে মাকে বলছে যে আমি একা শুতে পারছি না, তুমি তুমি আমার কাছে শো, আমি ঠিক মতো খেতে পারছি না, আমার খুব ভয় লাগছে। মানে ও কিছু এক্সপ্লেন করতে পারছে না যে কেন ওর ভয় লাগছে, কিন্তু ওর ভয় লাগছে, ওর গা শিরশির করছে, ওর খালি মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ আছে। কোনো কাজ করতে গেলে ওর মানে, আর প্রেজেন্সটা যেটা ও ফিল করছে, সেই প্রেজেন্সটা ভালো প্রেজেন্স নয়, সেই প্রেজেন্সটার মধ্যে একটা রাগ আছে, সেই প্রেজেন্সটার মধ্যে একটা মানে একটা কিরকম একটা হিংস্র ভাব আছে। হ্যাঁ, তো মানে মানে আস্তে 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 ওরা বুঝতে পারে যে এই প্রেজেন্সটা বা এই স্পিরিটটা রাজের স্পিরিট। এবং রাজের স্পিরিট কেন যে এরকম হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে না। যে এরা তো খুব ভালো বন্ধু ছিল, এরকম না যে এদের মানে যখন মারা গেছে তখন কোনো দুশ্মনী ছিল বা কোনো মারামারি হয়েছিল বা কোনো ঝগড়াঝাটি হয়েছিল, এরকম নয়। কিন্তু সেটা কেন হচ্ছে ও বুঝতে পারছে না। মানে রাজ মানে কিরকম ধরনের বলবো তোমাদেরকে, যে প্রথম প্রথম ভয়, এই যে গা শিরশিরে ভয় লাগতে শুরু করলো, সেই গা শিরশিরে ভয়ের পরে ও যখন একা, মানে ও যখন ঘরে শুতো, তখন ওর মনে হতো যে জানলার বাইরে দাঁড়িয়ে রাজ ওকে ডাকছে। প্রথম একদিন দুদিন হয়তো ও খেয়াল করেনি, মনে ভেবেছে ও স্বপ্ন দেখছে, কিন্তু তারপরে ওটা দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন হওয়ার পরে ওর কিরকম ভয় লাগতে শুরু করলো। আর ডাকটা মানে তোমার মানে ধরো যদি উইসপারিং থাকে, মানে অনেক দূর থেকে ডাকটা আসছে, সেটার থেকে আস্তে আস্তে ডাকটা কাছে চলে আসছে। মানে ধরো অনেক দূরে দাঁড়িয়ে যদি কেউ আমাকে ডাকে এবং আমার জানলার কাছে যদি দাঁড়িয়ে কেউ ডাকে, তার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে। বাই দ্য ওয়ে আমার পেছনেই জানলা, সেই জন্য বলতে বলতেও একটু ভয় লেগে যাচ্ছে। তো সেই রকম সেরকম ওর একটা ওরকম ওর একটা মনে হলো, মানে যখন ওর মনে হচ্ছে যে জানলার কাছাকাছি ডাকটা চলে গেছে, তখনই ও মাকে গিয়ে বলেছে যে আমি একা শুতে পারবো না, তুমি আমার কাছে শো। ওকে, তো তারপরে এই মার কাছে শোয়ার পরে ডাক শুনতে পেত না, কিন্তু তারপরে ও দেখতে শুরু করলো যে ওরা যে ঘরে শুতো সেই ঘরের পাশে পাশে ও মানে মনে হয় না কেউ পাশ দিয়ে চলে গেল, সেরকম ওর ওরকম দেখতে শুরু করলো, দেখতে শুরু করলো, মানে রাজকে দেখতে শুরু করলো। এবং ওর রাজকে দেখতে শুরু করলো, এবং দেখে যে ওর খুব একটা ভালো লাগছে তা না, এরকম একটা ভয় ভয় লাগছে ওকে দেখে। কারণ রাজের চেহারাটা যে ও দেখতে পাচ্ছে, সেটা ও যে রাজের চেহারা জানে সেরকম না। এই চেহারাটা কিরকম একটা অদ্ভুত, একটা কিরকম
মুখ চোখও ঠিক মতন বুঝতে পারছে না, কিন্তু যেটুকু বুঝতে পারছে তাতে মনে হচ্ছে যে মানে ওর প্রতি যে কোনো ভালোবাসা বা কোনো ফিলিং বা কোনো একটা ফ্রেন্ডলিনেস আছে এরকম নয়, বেশ একটা রাগ রাগ একটা ভাব ও মানে বুঝতে পারছে দেখে যে কোথাও একটা ফ্রাস্ট্রেশন, একটা ফিউরি কোথাও একটা কাজ করছে। তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে, মানে বললাম তো অমৃতসরি কুল ছোলে ও আর খেতেই পারতো না, মানে ও মানে পাতে নিলেই কিছু না কিছু ওর হতো, মানে পাতে হয়তো মানে ও চেষ্টা করছে খাবার, কারণ ওটা ও খুব পছন্দ করতো খেতে। যেই খেতে নিল হয়তো একদিনকে ওর মধ্যে কিছু একটা পড়ে গেল, বা বাটিটা হাত থেকে পড়ে গেল, বা কোনো কারণে হয়তো মানে ওর মানে এক চামচ মুখে দেওয়ার পরে এমন ভীষণ লাগলো, এমন ও মানে কাশতে শুরু করলো যে মানে একদম পুরো মানে ইয়ে হয়ে গেল, মানে হাঁপিয়ে পড়লো, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো তারপরে ওরা মানে তখন ওরা ঠিক করলো যে না এটা দেওয়া হবে না, এটা থাক, এটার দরকার নেই, অন্য কিছু দেওয়া হোক। তো অন্য কিছু কি দেওয়া হবে, আহ মানে খাবার দাবারেরও মানে ও কিরকম যেন একটা অদ্ভুত, খেতে পারছে না, মানে খাচ্ছে কিন্তু ঠিক মতন যেরকম রিলিশ না করে আমরা খাই সেরকম খাচ্ছে, মানে একটা কিরকম অদ্ভুত, না ওর না খেলেও চলে, মানে আমার না ঠিক বোঝাতে পারছি না ওর সাথে কি হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তারও কিছু ধরতে পারছে না। তো একটা বড় একটা 22 বছরের ছেলে, সে যদি ঠিক মতো না খায় অবভিয়াসলি তার ওয়েট লস খুব তাড়াতাড়ি হবে। তো ওরকম কিরকম একটা উইক হয়ে পড়ছে দিনে দিনে। তারপরে ও যেখান দিয়ে হাঁটা চলা করে, যেখানেই যায়, যেখানেই ঘুরে ফেরে, হঠাৎ হয়তো কোনো একটা জিনিস ধম করে পড়ে গেল, হ্যাঁ, মানে কোনো ওর কিন্তু হাতে কিছু ধরছে না, মানে হাতের কাছে কিছু নেই, কিন্তু ধাম করে একটা কিছু পড়ে গেল। হঠাৎ একটা আওয়াজ হলো, দেখলো পেছন থেকে একটা বড় কোনো গাছের মানে ডাল ভেঙে পড়লো, মানে আরেকটু হলে ওর মাথায় পড়তো। গ্রাম মানে একটু গ্রাম্য জায়গার কথা বলছি তো সেরকম। হ্যাঁ, হঠাৎ যাচ্ছে, মানে ঠিক মতো যাচ্ছিল, হঠাৎ ওর মনে হলো যে ট্রাক্টরটা ওর গায়ে ওর উপরে, মানে ট্রাক্টরটা গড়িয়ে ওর গায়ের উপরে চলে আসবে। মানে অদ্ভুত অদ্ভুত অ্যাক্সিডেন্ট প্রায় হয়ে যাচ্ছে ওর সাথে, মানে কেউই আর কিছু বুঝতে পারছে না যে কেন এরকম, মানে কেন এরকম হতে হতে চলেছে, শুরু করেছে। তারপরে শুরু হলো আরো একটা বিভৎস জিনিস ওর সাথে, সেটা হচ্ছে যে নাইটম্যারস, মানে ও মানে বিভৎস স্বপ্ন দেখতে শুরু করলো। মানে স্বপ্নের মধ্যে ও দেখছে যে ও একটা মানে সুনসান অন্ধকার জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেখানে কেউ ওকে অ্যাটাক করার চেষ্টা করছে, ওর বাঁচার কোনো জায়গা নেই। ও যেখানেই যাচ্ছে সেখানে মানে চোখ বন্ধ করলেই ও এগুলো দেখছে যে সামনে একটা বড় মানে একটা গর্ত, তার মধ্যে ও পড়ে যাচ্ছে, তার উপরে ওর মানে ও মাটি চাপা পড়ে যাচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত সব নাইটমেয়ার দেখতে শুরু করলো। এবং মাঝে মাঝে ওর এই নাইটমেয়ার মানে এই অদ্ভুত দুঃস্বপ্ন দেখার সময় কি হতো, ওর ঘুম ভেঙে যেত। আর যখন ওর ঘুম ভেঙে যেত তখন ওর প্রচন্ড ভয় লাগতো, এবং ও মনে মানে ও ও ও বুঝতে পারতো যে ওর চারিপাশে কেউ ঘুরছে, কিন্তু ওর কোনো মানে ওই স্লিপ প্যারালিসিস যাকে বলে সেই রকম হয়ে যেত, যে ও একটা আঙুলও নাড়াতে পারছে না, ও শুধু চোখের মনি এদিক থেকে এদিক করছে, কিন্তু মানে আওয়াজ বের করতে পারছে না। ওর মানে বুকের মধ্যে হার্ট প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, কিন্তু মাকে পাশে যে মা শুয়ে আছে মাকেও ডাকার মানে মাকে ডাকার কোনো স্কোপই পাচ্ছে না, সে মাকে যে হাত দিয়ে ডাকবে তার কোনো স্কোপই পাচ্ছে না। এবং এটা বেড়ে যেতে থাকলো, এবং বুঝতেই পারছো যে উম, ব্যাপার হচ্ছে যে একটা মানুষের এত ধকল গেলে মানুষের শরীর তো খারাপ হবে। এবং তার সঙ্গে সঙ্গে কেন জানি না আমাদের মনে হতে থাকলো যে রাজের যে মৃত্যু হয়েছে, রাজ যে মারা গেছে, সেই দোষটা ওর। এটা ওর একটা সাইকোলজিক্যাল ব্যাপার শুরু হয়ে গেল। ফিজিক্যাল যেটা চলছিল তার সাথে এটা সাইকোলজিক্যাল ব্যাপার শুরু হয়ে গেল, যে আহ, আমি নিশ্চয়ই কিছু করেছি সেই জন্য রাজের এরকম হয়েছে। কেউ ওকে বুঝিয়ে পারছে না যে না, ওর অসুখ করেছিল, সেই অসুখ থেকে হয়েছে, তুই তো কোনো ক্ষতি করিসনি ওর। কিন্তু কেউ ওকে বোঝাতে পারছে না, মানে গোটা একটা 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 মানে একটা প্রপার সুস্থ ছেলে, 22 বছর বয়স, সে একদম ভেঙে পড়ছে আস্তে আস্তে, মানে তার শরীর অর্ধেক হয়ে গেছে, তার মাথা অর্ধেক হয়ে গেছে। তো এই সময় রাজের ওখানে একটা খুব মানে ফেমাস, মাছিবাড়াতে একটা খুব ফেমাস গুরুদুয়ারা আছে, যাকে মানে গুরু গোবিন্দ সিং সাহেবের গুরুদুয়ারা আছে। তো ওখানে চরণ কমল সাহিব বলে ওটাকে। তার মানে হচ্ছে চরণ কমল মানে হচ্ছে যে পা, মানে গুরু গোবিন্দ সিং এর পাটাকে লোটাসের সাথে বা পদ্ম ফুলের সাথে সিমিলার মানে একটা কম্পেয়ার করে
ওটাকে চরণ কমল সাহিব বলে, গুরু গোবিন্দ সিং চরণ কমল সাহিব গুরুদ্বারা বলে ওটাকে। তো সেখানে যে গ্রন্থি থাকে যারা মানে ওদের যে পুরোহিত থাকে, ওদের যে প্রিস্ট যারা গ্রন্থি বলে, যারা গ্রন্থ সাহেব মানে যে ওদের হোলি বুকটা পড়ে এবং যারা পুজো পাঠ করে, বিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি, সেই গ্রন্থি ছিলেন গুরমিত সিং জি। তার সাথে আমানের বাবা গিয়ে কথা বলে যে আমার ছেলের এরকম অবস্থা, আর ওরা সবাই জানে তো, সকলে ওরা জানে। তখন উনি বলেন যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে নিয়ে এসো এখানে, গুরুদ্বারাতে নিয়ে এসো। তো আমানকে ওরা গুরুদ্বারাতে নিয়ে যায় এবং গান্ধী সাহেব বলেন যে এখানে ওকে তুমি ছেড়ে দাও, 7 দিন আমার কাছে থাকতে দাও। তো 7 দিন উনি ওর সাথে অনেক কিছু করেন, মানে পুজো পাঠ ওদের যেরকম হয়, গ্রন্থ সাহেবের কাছে বসে গুরবাণী, যেটা গুরুদেবের বাণী সেটা গুরবাণী বলে, সেই গুরবাণী শিখে মানে পড়ায় ওকে দিয়ে, ফাস্টিং করে মানে উপবাস করে ও, ওকে পুজো আর্চা করায়, ওখানে বসে ওদের গান হয়, সেই গান ফান গাওয়ানো এবং গান করানো, এরকম 7 দিন ধরে আস্তে 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 ওই গুরুদ্বারাতে ওকে 7 দিন ধরে এসব করতে 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 আস্তে আস্তে ইয়ে বলে, মানে গুরমিত সিং জি বলেন ওকে যে দেখো রাজ তোমার সাথে কথা বলতে চাইছে। বেসিক্যালি তোমার উপরে ওর যে রাগ আছে সেরকম নয়, কিন্তু ওর একটা রাগ আছে, ওর একটা ফ্রাস্ট্রেশন আছে যে ও এত কম বয়সে চলে গেছে, ওর জীবনে কিছুই করতে পারেনি যেটা তুমি করতে পারবে। হয়তো এটাতে ওর একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে, এটাতে ওর হয়তো মানে এটাতে ওর হয়তো মনের মধ্যে একটা মন বলবো, হ্যাঁ মনই বলি, আত্মারও তো মন হতে পারে, মনের মধ্যে একটা হিংসে জন্মেছে যে ওর কিছু হবে না কিন্তু তোমার সব হবে, সেই জিনিসটা ও যে তোমার সাথে থাকতে পারছে না, তোমার সাথে কথা বলতে পারছে না, সেই সব মিলে ওর একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। তো তুমি গ্রন্থ সাহেবের কাছে বসে আমার মানে রাজের জন্য তুমি ওর মুক্তির প্রার্থনা করো এবং তোমার মন থেকে যা যে গিল্ট আছে যা আছে ওকে বলো, তোমার মনের কথা ওকে বলো, ওকে বলো যে তুমি খুব সরি যে তো এত তাড়াতাড়ি ও চলে গেল, তুমি বলো তোমার কতটা দুঃখ হয়েছে ও চলে যাওয়ার জন্য, তুমি বলো যে সারা জীবন ও তোমার সঙ্গে থাকবে, মানে তোমার মনে তো থাকবে, তোমার এই স্মৃতিগুলো, এই যে 21 বছরের স্মৃতি তোমাদের দুজনের, সেই স্মৃতি তো কোথাও চলে যাবে না, সেটা থাকবেই। তো তো ও মানে সেইভাবে ও তোমার তোমার সঙ্গে অমর থাকবে। তো আস্তে আস্তে এই 7 দিনের পরে আরো 7 দিন ওখানে থেকে এইসব করে টোরে করতে 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 আস্তে আস্তে আমানের মধ্যে একটা চেঞ্জ আসে, অনেক কান্নাকাটি করে, অনেক মানে ওরে সেই ভয় লাগা হন্টিং ব্যাপারটা কমে যায়। মানে এটা তোমরা বলতে পারো যে আমানের গিল্ট ফিলিং এর থেকেও হয়তো হয়েছিল। যাই হয়ে থাকুক, এটা সাইকোলজিক্যাল হয়ে থাকুক বা ফিজিওলজিক্যাল হয়ে থাকুক বা সুপার ন্যাচারাল হয়ে থাকুক, সেটা আস্তে 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 করে করে ও ওটাকে আস্তে আস্তে ওর থেকেও বেরিয়ে আসে। এবং আমার মনে হয় যে রাজের আত্মা ও শান্তি পেয়েছিল এইসব শুনে, বন্ধুর কথা শুনে। এবং আমান ঠিক করে যে যেহেতু ওরা দুজনেই এই যে অমৃতসরি ছোলে কুলচে খেতে পছন্দ করত, তো আমার রাজের জন্মদিনে প্রত্যেক বছর ও গুরুদ্বারাতে নিজে হাতে বানাবে এবং বানিয়ে তারপরে ওখানকার লোকেদের খাওয়াবে, এরকম শুরু করে। এবং আমি যখন ওর মাসির কাছে গল্প শুনেছি তখনও পর্যন্ত উনি করে যেতেন। তখন ওনার বেশ বয়স হয়েছে, মানে মানে সরি আমানের অনেকটা বয়স হয়ে গেছে, তো তখন পর্যন্ত উনি করে গেছেন। এবং বন্ধুকে মনে রেখে অনেক কিছু মানে দান ধ্যান, ওরা বন্ধুরা যারা একসাথে করতো ওরকম ধরনের কাজ টাজ করেছেন। তো এটা ছিল আমার সেকেন্ড গল্প, একটু অন্যরকম, মানে কিন্তু ওই আর কি, মানুষ যখন মানুষকে খুব বেশি ভালোবেসে ফেলে তখন হয়তো তাদেরকে ছেড়ে যাওয়া খুব মুশকিল হয়। তো এটা ছিল তার গল্প। কিরকম লাগলো আরেকবার বলো, কারণ থার্ড গল্পটা হচ্ছে আমার সাংঘাতিক রকমের একটা টেস্ট তোমাদের কাছে। সেটা আমি টেস্ট দেওয়ার আগে একটু জিজ্ঞেস করিনি যে কে কিরকম কিরকম লাগছে, আমি কি টেস্ট দেবো কি দেবো না সেটাও তোমরা বলো। আমি আবার লিখি।
তা হয়। হ্যাঁ, ঠিক একরকম, একরকম দুঃখ ঠিকই। হাই সংযুক্তা, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর কামিং। ওকে ঈশানি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ গো, পজেসিভ ছিল বন্ধু। ঠিক। নেটের প্রবলেম হচ্ছে। তোমরা কি আমার গিয়ে শুনতে পাচ্ছ না? মানে ঠিকঠাক দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোর গল্প না বলে তুই উঠতে পারবি না? দিদি ভয় দেখিও না, এমনিতেই ভয় পাচ্ছি গল্প বলতে, তার মধ্যে এরকম ধরনের কথাবার্তা বলা ইজ নট গুড। একটু তোমরা সাহস দাও আমাকে। ওকে, এবার আমি তোমাদেরকে আমার লেখা গল্প শোনাচ্ছি। মেরো না কিন্তু কেউ। ওকে, স্টার্ট করছি। সো আমার লেখা গল্পটা ধরো হয়েছে, আমি ধরে আমি গল্পটা সেটিং করেছি চেন্নাইতে, মাদ্রাস, চেন্নাই। সেখানে একজন ভদ্রলোক, যার নাম হচ্ছে অজয়ন। উনি অবভিয়াসলি তামিল। উনি, ওনার তখন বয়স, আম, গল্পটার শুরুতে ওনার বয়স হচ্ছে প্রায় এই 23-24 বছর বয়স, তো ছেলে বলতে পারো। ওর মা এবং বোন থাকতো হচ্ছে ওই চেন্নাইয়ের ভেতর দিকে গিয়ে কোনো গ্রামে থাকতো। আর অজয়ন থাকতো শহরে, মানে চেন্নাই শহরে। ও অটো চালাতো বা অটো চালায়। না, সিম্পল ফ্যামিলি। বোন আছে, মা ছিল, বাবা ছিলেন। কিন্তু কিছুদিন বাদে ওনার বাবার মানে ওর শহরে এসে কাজ করার 1 বছরের মধ্যে ওর বাবার খুব অসুখ হয় এবং বাবা মারা যায়। তো সেখানে যতটুকু যা ক্ষেত টেত আছে, মা যতটুকু করতে পারে করতে পারে, বোন যতটুকু করতে পারে করতে পারে, কিন্তু ওদের পুরোপুরি ভার অজয়নের ওপরে। তো অজয়ন খুব মন দিয়ে অটো চালায় এবং যা রোজগার করে নিজের জন্য অল্প রেখে মা বোনকে পাঠিয়ে দেয়। ছেলেটা খুব ভালো। সো এই অজয়নের যখন এই বছরখানেক, বছর দেড়েক হয়ে গেছে অটো ফটো চালানোর, একদিনকে একটা খুব বর্ষার রাতে, খুব বৃষ্টি হচ্ছে এরকম একটা রাতে, ও একটা জায়গা দিয়ে যাচ্ছিল। তখন ওর সাথে একজনের দেখা হয়, মানে বেসিক্যালি একজন একটা মেয়ে ওরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে অটো ধরার চেষ্টা করছিল। তো কেউই প্রায় দাঁড়াচ্ছিল না, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল। যেমন তো দেখলে যে চেন্নাইতে কি হলো কয়েকদিন আগেই। আর দিদি তো চেন্নাইতে ছিলে, চিকু ছিল বলে, তো ইউনো চেন্নাইতে ওয়েদার ওরকম হয়, তো কেউ রাস্তায় দাঁড়াচ্ছিল না। তো যেহেতু অজয়ন লোকটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, সে দাঁড়িয়ে মেয়েটাকে লিফট দেয়। এবং মেয়েটা খুবই সুন্দরী একটা মেয়ে। মানে ও তো খুব অবাক হয়ে যায়, জিজ্ঞেসও করে যে আপনি এত রাত্রিরে, মানে বেশ রাত্রির হয়ে এসছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন এরকম ভাবে, মানে খুব জিনিসটা কি খুব সেফ, এরকম করা কি উচিত? তখন মেয়েটা বলে যে দেখো, আমার একটু কিছু প্রবলেম ছিল, আমি মানে ট্যাক্সি নেওয়ার চেষ্টা করেছিলাম, পাইনি। তো যাই হোক, তুমি আমাকে আমার বাড়ি পৌঁছে যাও। তো যাই হোক, সেই রাত্রির মতন কিছু হয়নি, ও অজয়ন ওকে বাড়িতে পৌঁছে দেয়। এবং এরপরে কি হয়, ওর সব জায়গায় এই মেয়েটার সাথে দেখা হচ্ছে ফর সাম রিজন। মানে এরকম না যে ও মেয়েটার বাড়ি চিনতো বলে সেই বাড়ির জায়গা দিয়ে ঘুরছে, এরকম না। কিন্তু এখানে সেখানে মানে একটা দুটো সওয়ারি সওয়ারি করছে, মানে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে প্রায় 3-4 দিন কোথাও না কোথাও, মানে চেন্নাই তো বড় শহর। আর নেসেসারিলি যে একটা অটো ড্রাইভারের সাথে তোমার দেখা হবে এরকম কোনো মানে নেই, কিন্তু ওর দেখা হয়ে যাচ্ছে এই মেয়েটার সাথে। এবং মেয়েটাও খুব ফ্রেন্ডলি ওর সাথে। তো মেয়েটা বলেছে মেয়েটার নাম হচ্ছে মাধবী। এবং আস্তে আস্তে যা হয়, একটা বললাম তো 24 বছরের একটা ছেলে, ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলা বলবো না, এই মেয়েটারও ওরকমই বয়স, তারও ওরকম বয়স। তো দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হয়ে যায়। এবং মেয়েটাও ওর সাথে মানে মেয়েটা ওর সাথে খুব খোলামেলা ভাবে মিশতে শুরু করে এবং তারা বন্ধু হয়ে যায়।
এবং আস্তে 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 সেটা গোটা জিনিসটা চলে যায় একটা রিলেশনশিপ, একটা মানে প্রেম ভালোবাসার জায়গায় চলে যায়। এবং অজয়ন ঠিক করে মাধবীকে বিয়ে করবে। ব্যাপার হচ্ছে যে মাধবীকে না ওর বন্ধু বান্ধব যারা ওর সঙ্গে থাকতো, মানে ও অটো চালাতো, তো তো বুঝতেই পারছো যে ও একদম সাংঘাতিক একটা জায়গায় থাকতো না। তো ও যেখানে একটা থাকতো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। ওর মানে অভ্যেসই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তো সেখানে ওর যে বন্ধু বান্ধবরা ছিল, এই মাধবী ওর বাড়ি আসতে শুরু করে এবং তা একটু সকলের চোখে একটু লাগে যে কেন এ অলরেডি বাড়ি আসছে, এ কে। এবং কি হয়, যেহেতু মেয়েটা খুব সুন্দর দেখতে, আহ, এবং দেখে বোঝা যায় যে মেয়েটার পয়সা করি সেরকম একটা মানে মানে অজয়নের যে পয়সার অবস্থা আর মেয়েটার যে পয়সার অবস্থা তার মধ্যে একটু ডিফারেন্স আছে। মানে কতটা ডিফারেন্স কেউ জানে না, কিন্তু ডিফারেন্স আছে। তো সেই রকম একটা মেয়ে হঠাৎ অজয়নের মতন একটা ছেলেকে, যে পুরোপুরি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, তার আগে তাকে অটো চালাতে হয়েছে, সেরকম একটা ছেলেকে হঠাৎ এরকম পছন্দ করে ফেলবে, এটা তো সিনেমা নয়, এটা আমাদের রিয়েল লাইফ। রিয়েল লাইফেও হয়তো এরকম ধরনের ঘটনা ঘটে। তো সবাই একটু মাধবীর আগেনস্টে ছিল। তো যাই হোক, তো যখন বিয়ে ঠিক করে তখন ও বলে যে তাহলে তুমি চলো, তোমার বাড়ির লোকজনের সাথেও দেখা করতে হবে, আর আমার মা আর বোনের সাথে তো তোমাকে দেখাই করতে হবে, নাহলে তো বিয়ে হবে না। তখন মাধবী ওকে বলে যে দেখো আমি তো অরফেনেজে মানুষ হয়েছি, আমার বাবা মা তো কেউ নেই, তো আমার দিকে কেউ নেই তোমার দেখা করার মতন, কিন্তু তোমার বোন আর মানে বোন আর মার সাথে দেখা করার জন্য আমি রাজি। তখন ও বলে ঠিক আছে, এই আমি 2 দিন ছুটি নেব, ছুটি নিয়ে তোমাকে দেশে নিয়ে যাব। আর মাকে চিঠি লিখে দেয় যে এরকম এরকম আসছে। তে মা যে অখুশি হয় তা নয়, তো কিন্তু মা একটু মানে মা তো তো তারও মনে হয় যে হঠাৎ তার ছেলের কার সাথে দেখা হলো, শহরে দেখা হয়েছে, উনি তো চেনেন না। ওনার ইচ্ছা ছিল গ্রামে কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া, মানে গ্রামে থাকবে ওর সাথে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এরা গ্রামে পৌঁছায় এবং গ্রামে পৌঁছানোর পরে ওদের 2-3 দিন ওখানে থাকার কথা, মানে অবভিয়াসলি সবাই সবাইকে জানবে চিনবে, এবং তারপরে বিয়ের ডেট ঠিক হবে, বিয়ে গ্রামেই হবে, সেই জন্য এইসব ঠিকঠাক করে। কিন্তু গ্রামে থাকার পরে 2-3 দিন থাকার পরে অজয়নের মা অজয়নকে বলে যে এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো না। অজয়ন বলে ওয়াই, কেন, ওর মধ্যে কি ভুল আছে? তো বলছে যে এত সুন্দর দেখতে একটা মেয়ে তোকে কেন বিয়ে করতে চাইছে। তখন ও বলে যে মা তুমি এরকম কেন কথা বলছো, যে আমি কি খারাপ নাকি? হয়তো আমি ভীষণ হ্যান্ডসাম নই, কিন্তু আমি তো ছেলেটা ভালো, মানে আমার কি কোনো গুণ নেই যে মানে শুধু চেহারা দেখেই কি বিয়ে হবে? তখন মা বলে যে না, তোকে আমি বোঝাতে পারছি না, কিছু একটা ব্যাপার আছে, সেটা আমি ঠিক মতো বুঝতেও পারছি না, তোকে বোঝাতেও পারছি না, কিন্তু এ মেয়ে ঠিক নয়। তো অবভিয়াসলি রাজেন তখন মাকে বলে যে না, তোমার কি হিংসা হচ্ছে, কি হচ্ছে, তুমি কি কিছু দেখেছো, তুমি কি কিছু করেছো? তো তখন মা বলে যে না, আমি কিছু দেখিনি বা করিনি, কিন্তু আমার ভালো লাগছে না, জানেন, আমার এই জিনিসটা ভালো লাগছে না। এবং পাশের বাড়িতে যত লোকজন ছিল তারাও একটু মানে কেউই খুব খোলা মনে মাধবীকে মেনে নিতে পারছে না। সকলেরই মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব হচ্ছে, তার স্পেসিফিক্যালি মোস্টলি বিকজ ভদ্রমহিলা এতই সুন্দরী, এবং ভদ্রমহিলা যে কারোর সাথে খারাপ ব্যবহার করছে এরকম নয়, কিন্তু ওদের মনের মধ্যে একটা খটকা আছে, সেই খটকাটা যে কি খটকা সেটা কেউ কিছু বলতে পারছে না। এবং অবভিয়াসলি অজয়নের বন্ধু বান্ধব যারা বিয়েতে এসেছে, মানে বিয়ে ঠিক হয়েছে বলে এসেছে, তারাও ওর মাকে বলছে, তারাও অনেকদিন থেকে অজয়নকে চেনে, তারাও অজয়নকে তোর মাকে বলেছে যে আন্টি একে আমাদের খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, ও বলেছে তোমাদের পছন্দ হোক না হোক আমি একে বিয়ে করবো, করে বিয়ে করে ফেলেছে। তো বিয়ে করেছে, মাধবীকে বিয়ে করেছে, বিয়ে করে বেশ কিছুদিন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আস্তে 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 হঠাৎ অজয়ন কিছু জিনিস অবজার্ভ করতে শুরু করে, যে মাধবী মাঝে মাঝে একটু খুব অড সময় বাড়িতে থাকে না, এবং সেই অড সময়টা বেশ সন্ধ্যে রাত্রির দিকে, মানে সকালের দিকে না, সন্ধ্যে রাত্রির দিকে। এমন না যে ওর বাড়ি কোনো কাজ হচ্ছে না বা কিছু অসুবিধা হচ্ছে বা ওর সাথে খারাপ ব্যবহার করছে, এরকম না,
কিন্তু সন্ধ্যের দিকে, রাত্রিদের দিকে অনেক সময় ও বাড়িতে থাকে না। অনেক সময় এরকম হয় যে ও বাড়িতে এসছে, মানে ও অটো চালিয়ে রাত্রিবেলা বাড়িতে এসছে, তখন মাধবী বাড়িতে নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া সব রেডি আছে, মাধবী বাড়িতে নেই। এবং তারপরে ও টায়ার্ড থাকে অবভিয়াসলি। তো টায়ার্ড থাকে, ও খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুমিয়েও পড়েছে। তখন রাত্রি মানে ঘুমিয়ে পড়েছে, তখন সকালবেলা যখন ঘুমতে করেছে তখন দেখছে যে মাধবী চা ফা করছে। তখন ও মাধবীকে বলছে যে তুমি কোথায় ছিলে কালকে রাত্রিবেলা, তুমি বাড়িতে ছিলে না? তখন মাধবী বলছে যে কি বলছে, আমি বাড়িতে ছিলাম না, আমি তো একটু পাড়ায় গল্প করতে গেছিলাম, আমি তো দেখলাম তুমি বাড়িতে এলে, খাওয়া দাওয়ার খেলে, খেয়ে শুয়ে পড়লে, আমি আর সেই জন্য তোমাকে জাগাইনি, আমি এই গল্প করতে গেছিলাম। ঠিক আছে, প্রথম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কোনো কোয়েশ্চেন করেনি, হতেই পারে গল্প করতে গেছে। হ্যাঁ, সারাদিন ও বাড়িতে বসে কি করবে, একটু মনে হয়েছে গল্প করতে গেছে, মানে রাত্রিরে আমি এসেছি তাই জন্য আমার জন্য থাকতে হবে। ছেলেটা ভালো আছে। তারপরে ওর একদিন কি মনে হয়েছে, যার কাছে বলে ও গল্প করতে গেছে, একদিন কি তাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোমরা কি গল্প করো বলো তো, আর তোমাদের গল্প এত রাত্রিরে কেন, দিনের বেলা তোমরা গল্প করতে পারো না? তখন ওই ভদ্রমহিলা একদম অবাক হয়ে গেছেন, মানে উনি আকাশ থেকে পড়ছেন। তখন উনি বলছেন যে যে গল্প, কার সাথে গল্প রে? বলছে না, মাধবীর সাথে। বলছে মাধবী? মাধবী তো আমার বাড়িতে আসেনি কোনোদিন। তো বলছে না, ও তো রোজ সন্ধ্যেবেলা যখন থাকে না, বলে তোমার বাড়িতে এসে তোমার সাথে আড্ডা মারে, তোমার কাছে রান্না শেখে, গল্প করে। বলছে তুই মাথা খারাপ হয়ে গেছে, তুই এসে দেখিস, ও ওরকম আসে না। তো এই একদিনকে এরকম মাধবন বাড়ি ফিরে, সরি অজয়ন বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে এরকম ও নেই, মাধবী বাড়িতে নেই। তখন ও ওই ভদ্রমহিলার বাড়িতে গেছে, গিয়ে দেখছে ভদ্রমহিলার বাড়িতে ভদ্রমহিলার লোকজন যারা আছে তারা আছে, মানে মাধবীর কোনো মানে কোনো চিহ্ন নেই সেখানে। তো সেদিনকে ও ঠিক করেছে যে ঘুমাবে না, রাত্রিবেলা জেগে থাকবে। তো অনেক কষ্টে রাত্রিবেলা জেগে থেকেছে। তো প্রায় 3টের সময় মাধবী বাড়িতে ফিরেছে রাত্রিবেলা। যখন ফিরেছে তখন ওকে কনফ্রন্ট করেছে, বলেছে তুমি কোথায় যাও, তুমি হোয়াট আর ইউ ডুইং। মানে ওর মনে হচ্ছে যে মাধবী কারোর সাথে সম্পর্কে আছে, মানে মাধবী ইজ চিটিং অন হিম। তো রাত্রিবেলা মাধবী কোথায় যায়, বলছে আমি ওই দিদির বাড়ি গেছিলাম, ওই দিদি বলেছে যে তুমি ওর বাড়িতে যাও না, তো তুমি কোথায় যাও, এবং রাত্রি 3টে অবধি তুমি কেন বাইরে থাকো, আমি তো তোমাকে কোনো জিনিসে কোনো কিছু তো মানা করিনি, তুমি এরকম করো কেন? তখন তখন ও বলেছে যে দেখো, তখন মানে ওর সুরটা একটু বদলে গেছে, মাধবীর সুরটা একটু বদলে গেছে। বদলে গিয়ে মাধবী তখন ওকে বলছে যে যে দেখো, যে জিনিসে তুমি বোঝো না সেই জিনিসে তুমি বোঝার মানে সেই জিনিসে ঢোকার চেষ্টা করো না। তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না, না আমি তোমার দেখাশোনা করছি না, না তোমার জন্য রান্না করি না, না তোমার জামা কাপড় পরিষ্কার করে দিই না, না তোমার ঘর দোর পরিষ্কার রাখি না, বা তোমার কোনো অভাব হচ্ছে, যদি না হয় তাহলে আমার কাজের মধ্যে তুমি মাথা গলাতে আসবে না। কারণ আজান বলেছে যে কেন তোমার মানে তোমার ব্যাপারে আমি কেন মাথা গলাতে আসবো না, আমরা দুজনে বিয়ে করেছি, আমি তোমার স্বামী, আমার তো জানার অধিকার আছে যে তুমি রাত্রিবেলা বেরিয়ে যাও এবং 3টে অবধি বাড়িতে থাকো না। তুমি কোথায় থাকো, কার সাথে মেশো, তোমার বন্ধু কারা, তোমার বাবা মা নেই, মানে ওর তখন সমস্ত কথা যেগুলো ওর মা বলেছিল, ওর বন্ধুরা বলেছিল, ওর পাড়াপড়শিরা বলেছিল, ওর সমস্ত কথাগুলো মনে মনে আসতে শুরু করছে, মানে ওর ভেতরে ডাউটটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তখন একদিনকে ওই ওদেরই পাড়ার একজন আর একজন মানে ওর মার বয়সী একজন, যাকে ও কাকিমা কাকিমা বলে ডাকতো, সে অজয়নকে ডেকে বলেছে যে শোন অজয়ন, তোর বউ না ডাইনি, উইচ। তা ও বলেছে না না কাকিমা, হয়তো মেয়েটার চরিত্রের দিক থেকে কিছু থাকতে পারে সেই জন্য বলছো। বলছে না না, ও সত্যিকারের ডাইনি, ও মানে ডাইনি বিদ্যা করে। আমরা খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে দেখো ঠিক কথা, ও বাড়িতে থাকে না, 3টের সময় বাড়িতে ফেরে, হয়তো তোমরা রাস্তায় ওকে দেখেছো কোথাও রাত্রিরে যেতে, হয়তো কোনো ছেলের সাথে হয়তো দেখেছো, তোমরা আগে থেকেই ওকে পছন্দ করতো না, কিন্তু এরকম ধরনের কথা বলে কারুকে কারুকে অপমান করা তোমার উচিত না। তা বলছে তুই আমার কথা বিশ্বাস করছিস না আমি জানি, তুই কালকে আয়, তোকে আমার ছেলে একটা জায়গায় নিয়ে যাবে।
তারপরে তুই দেখিস। যাই হোক, অজয়ন তখন ওই এসে ওই কাকিমার ছেলে, সেও অটো ড্রাইভার, সে ওকে নিয়ে গেছে মানে একটা চেন্নাইয়ের এক শ্মশানে। সেখানে ও গিয়ে দেখেছে যে মাধবী, তখন বাজে হচ্ছে প্রায় 11:30 12:30 রাত্রি। দেখছে যে মাধবী এরকম গোল হয়ে অনেকজন লোকেদের সাথে বসে আছে, মাঝখানে আলো জ্বলছে, আর এরকম তন্ত্র সাধনা বা হোয়াট এভার সাধনা চলছে। মানে মাধবীর গায়ে একটিও জামা কাপড় নেই, যারা বসে আছে তাদের কারোরই গায়ে কোনো জামা কাপড় নেই, এবং তারা কিছু একটা রিচুয়াল করছে। তো এই দেখে তো ও ওখানে হতবাক হয়ে পড়ে গেছে যে এটা ওর ওয়াইফ, এটা ওর বউ, একে ও বিয়ে করেছে। তখন ওকে বাড়ি নিয়ে চলে গেছে এই অটো ড্রাইভার। পরের দিন ও আর ওর বাড়ি ফেরেনি, সেদিনকে রাত্রিরেও বাড়ি ফেরেনি, সেদিনকে রাত্রিরে ওই কাকিমার বাড়িতেও ছিল, ভয়ও লেগেছে ওর। তো পরের দিন সকালবেলা এসছে, তখন দেখছে মাধবী যেরকম নর্মাল সেরকম নর্মাল, মানে ওকে দেখে মনেই হচ্ছিল যে আগের রাত্রে ও ওইসব কাজ করছিল। তখন ও মাধবীকে বলেছে যে তুই যেন, বলেছে মানে ওর সাথে কোনো কথা বলেনি। তো মাধবী ওকে জিজ্ঞেস করেছে যে কি হলো, তুমি কালকে রাত্রে আসনি বাড়িতে, কি ব্যাপার? মানে যেরকম ভালোভাবে কথা বলে বউ, যেরকম ভালোভাবে কথা বলে, ওর গায়ে হাত দিয়ে ও বসো তুমি খাও। তখন ও বলেছে যে তুমি আমার গায়ে হাত দেবে না, তুমি আমার গায়ে হাত দেবে না, এবং তুমি আমার, আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার উপরে আমার অনেক বিশ্বাস ছিল, কিন্তু তুমি আমাকে তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমাকে ফ্রড করেছো, তুমি তুমি এই আমি কালকে গিয়ে তোমাকে দেখে এসেছি, তুমি এরকম কাজ করো। তখন ও বলছে, তখন মাধবী একটা অদ্ভুত ভাবে তাকিয়ে ওর দিকে হেসে বলছে যে তো কি করবে তুমি, আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে তুমি বাড়িতে রাখবে না, আমি তোমাকে ছেড়ে যাব না, একবার যখন তোমাকে ধরেছি তোমাকে ছেড়ে যাব না। কেন? বলছে না না, ছেড়ে তো তোমাকে যেতেই হবে। বলছে না, তুমি জানো না যে আমি তোমার জন্য কত কি করতে পারি, আমি চাইলে তোমার আর অটো চালানোর দরকার পড়বে না, তোমার অনেক পয়সা করি হয়ে যাবে, আমি তোমাকে সমস্ত রকম জিনিস দিতে পারি, ব্যাস তুমি আমার যে আসলিয়াত বা আমার যে মানে আমার যে রূপ, সেই রূপটা তুমি কারুর কাছে প্রকাশ করতে পারবে না, যারা দেখেছে তাদেরকে আমি সরিয়ে দেবো এখান থেকে। তখন ও বলছে না, তুমি কারুর গায়ে হাত দেবে না, তুমি কাউকে মারবে না, কাউকে কিছু করবে না। তখন বলছে না, যারা দেখেছে তাদের বেঁচে থাকার কোনো কোনো রাইট নেই। তখন বলছে তা আমিও দেখেছি। তো বলছে আমাকেও মেরে ফেলবে? বলছে না, তোমাকে মারবো না, তোমাকে আমার দরকার আছে, তোমাকে মারবো না, কিন্তু যারা দেখেছে তাদেরকে মেরে ফেলবো। এই বলার পরে মানে অতটা, মানে কি বলবো, অজয়নও অতটা ভেরি সিরিয়াসলি জিনিসটা নেয়নি। ওর মনের মধ্যে একটা দাগ কেটেছিল, কিন্তু দাগটা এমনও কাটেনি যে ও খুব সিরিয়াসলি মানে মাধবীকে নিয়েছিল যে মাধবী এতটা খারাপ। কিন্তু এই কথাবার্তা হওয়ার একদিনের মধ্যে ওই কাকিমা এবং তার ছেলে দুজনে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আজানের মনের মধ্যে ভয়টা একদম পুরো গেঁথে যায়, এবং আজান মাধবীকে বলে যে না, তুমি চলে যাও, তুমি, তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন মাধবী ওকে বলে যে দেখো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, তুমি আমার দিকে চলে এসো, তুমি অনেক কিছু পাবে, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমার দিকে চলে এসো, কিন্তু তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে তোমার লাইফ একদম আমি শেষ করে দেবো। তখন ও বলে যে না, তুমি আমার লাইফ শেষ করতে চাইলে শেষ করে দাও, আমার কোনো অসুবিধা নেই, বাট তুমি খুনি মানুষ, তোমার সাথে আমি থাকবো না, আমি তো তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তখন বলে যে ঠিক আছে, চেষ্টা করে দেখো আমাকে পুলিশে ধরাতে পারো, বলে বলে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যায়। তো তোমরা মনে করতে পারো যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর চেঞ্জেস হয়, কিন্তু কোনো চেঞ্জেস হয় না। এবার শুরু হয় আজানের জীবনের মানে একটা সাংঘাতিক একটা অধ্যায়, এবং সেই অধ্যায়তে মাধবী ওর ওপরে যে কি অত্যাচার করে এবং
কতটা যে অত্যাচার করে সেটা তোমরা চিন্তাও করতে পারছো না। মানে আম, একটা কি বলে ওকে, একটা মানে ইয়ে করে দেয় ওকে, ওকে একটা অভিশাপ মতন দিয়ে দেয়, এবং সেই অভিশাপের মানে জন্যে ওর গোটা জীবনটাই একটা অভিশাপ হয়ে যায়। প্রথম কথা, ওর জীবনে কোনো শান্তি থাকলো না। মানে ও অটো চালাচ্ছে, ওর অটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওর অটো খারাপ হয়ে যাচ্ছে, ওর প্যাসেঞ্জার অটোতে উঠে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। শুরু এটা থেকে হতে শুরু করলো ওর, মানে ওর ফাইন্যান্সিয়াল একটা ক্ষতি হতে শুরু করলো, এবং ফাইন্যান্সিয়াল ক্ষতি হওয়ার পরে গোটা জিনিসটা আবার ভয়ের কাছে দাঁড়াতে শুরু করলো। মানে আহ রাত্রিবেলা আতঙ্ক, আহ, ঘরের মধ্যে কারা যেন ঘুরে বেড়াচ্ছে, কাদের আওয়াজ শুনতে পাচ্ছে, মানে সব জায়গায় কিরকম একটা অদ্ভুত, ওর চেনাশোনা লোকেরা ওর সাথে কথা বলতে চাইছে না। লোকে ওকে দেখে কিরকম একটা ভয় পাচ্ছে, মানে অ্যাজ ইফ ও একা নয়, ওর সঙ্গে কোনো লোক আছে বা ওর সঙ্গে কোনো লোকজন আছে। গোটা বাড়িতে ওর বাড়িটা যে বিশাল বড় ছিল সেরকম না, ওর ছোট বাড়ির মধ্যে ওর মনে হচ্ছে যে সব সময় একটা গুজগুজ 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 ফুসফুস ফুসফুস যদি লোকে করে যেরকম হয় সেরকম, মানে কোনো জায়গায় ওর কোনো শান্তি নেই। ও রাতে ঘুমাতে পারছে না, ও দিনে খেতে পারছে না, এবং তারপরে ওর ওই অটোর ওরকম অবস্থা। এইরকম অবস্থাতে যখন ও বাড়িতে টাকা পাঠাতে পারছে না, তখন ওর মা আর বোনকে শহরে ডেকে নেয়। একে তো একা থাকতে পারছে না, তার দ্বিতীয় কথা পয়সা পাঠাতে পারছে না, দুটো সংসারও চালাতে পারছে না। তখন ও মা আর বোনকে বলে যে তোমরা এখানে এসো, তোমরা এখানে এসে থাকো। এবং তারপরে তাদের ওপরে অত্যাচার শুরু হয়ে যায়। মানে আহ, তাদের ওপরে অত্যাচার শুরু হয়ে যায়। ওর বোনকে প্রচন্ড ভাবে ভয় দেখানো হয়, মানে ওর বোন প্রচন্ড ভাবে ভয় দেখে, ইন দ্য সেন্স লাইক ওর মনে হয় রাস্তায় ওকে কেউ ফলো করছে, কেউ ওকে তুলে নিয়ে যাবে। সব জায়গায় একটা কিরকম একটা বিভৎস রকম চোখ দেখতে শুরু করে ওর বোন। মানে মানে ওর বোন তখন কত বড়, বেশি বড় না, ওর বোন তখন 18-19 বছর বয়স, বা হয়তো 20 বছর বয়স ওর বোনের। আম, মানে যেখানেই বোন যাচ্ছে সেখানেই মনে হচ্ছে যে কতগুলো সাধুর মতন লোক বা কতগুলো ওরকম ধরনের কাপালিক ওকে ফলো করছে। আহ, মানে কিছু করলেই ওকে ধরে তুলে নিয়ে যাবে। কোথাও গিয়ে ওর বোনের বসে শান্তি নেই। আহ, গায়ের মধ্যে কিরকম যেন একটা অদ্ভুত রকমের দাগ আঁচড় সমস্ত দেখা দিচ্ছে। মানে কেউ কোথাও কাটেনি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে গায়ের মধ্যে আঁচড়। ওর মা বাড়িতে থাকতো, সেই ওর মা কিছু রান্না কাটতে গিয়ে হাত পুড়ে যাচ্ছে, জিনিস কাটতে গিয়ে হাত কেটে যাচ্ছে, কোনো জল নেই কিছু না, পা মুচকে পড়ে যাচ্ছে। মানে ওদের একটার পর একটা কিছু না কিছু বিপদ হতেই শুরু করলো। মানে কোনো রকম বিপদের কোনো শেষ নেই, এত বিপদ যে ওরা সে থেকে কি করে বেরোবে বুঝতে পারছে না। তো এবার শুরু হলো মানে একটা অদ্ভুত ব্যাপার। এবার শুরু হলো ওর ওপরে, মানে আহ, ইয়ের ওপরে, আজানের ওপরে শুরু হলো যে একটু যদি ও কোথাও শান্তি পায়, মানে হয়তো কোনো মন্দিরে গেল, গিয়ে পুজো দিল, দুদিন ওর ঠিক থাকলো, তারপর থেকে ওর কেন ফিজিক্যাল এলমেন্ট শুরু হয়ে গেল, যে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মানে ওর মনে হচ্ছে যে এত মাথা যন্ত্রণা করছে যে মাথাটা ফেটে যাবে। এই অবস্থায় মানে চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, এই অবস্থায় ও গাড়ি চালাবে কি করে, ও গাড়ি চালাতে পারছে না, রোজগার করতে পারছে না। ওদের পয়সার সাংঘাতিক একটা মানে টান চলছে। মানে নুন আনতে, কি আমি ভুলে গেছি কি বলে, নুন আনতে পান্তা ফুরোয় টাইপের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে খাওয়ার একটা, মানে খেতে পাচ্ছে না এরকম, মানে খাওয়ার নেই, ভাত নেই বাড়িতে। ওর বোন আর মা তখন পাশাপাশি বাড়িতে কাজ করতে শুরু করেছে, ছোট ছোট কাজ করতে শুরু করেছে যাতে পয়সা আসে। আগে যেখানে মোটামুটি সমস্ত সংসার ঠিক চলছিল সেখানে কিছুই চলছে না। তার এর মধ্যে ওর যে বন্ধুরা, মানে ওকে ওকে যারাই হেল্প করছে, হয়তো পয়সা দিয়ে হেল্প করলো কোনো বন্ধু, ব্যাস তারও বাড়িতে এরকম শুরু হয়ে যাচ্ছে। মানে ওর সংস্পর্শে যারা আসছে তাদের এরকম শুরু করলো। এই করতে করতে আহ মানে আজানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন, হয়তো এইসব অত্যাচার থেকেই, এবং বয়স হয়েছিল, অত্যাচার করছে। আর এই গোটা জিনিসটা হতে হতে 2 বছর মানে 2 বছর হতে চললো। বিয়ে হয়েছিল 1 বছর, তারপরে ছাড়াছাড়ি, তারপরে 1 বছর। তো ওর মা খুব অসুস্থ হয়ে পড়লেন। এত এত শরীর খারাপ এবং এত জ্বর এবং এত ইয়ে যে ওর মাকে মানে
বাঁচানো গেল না, ওর মা চলে গেল, মাকে হারালো। এবার বোনটা আছে, প্রাণপণে বোনকে বাঁচানোর চেষ্টা করছে। আর নিজেরও তো সাংঘাতিক খুব বয়স নয়, এখন কত 26-27 বছর বয়স। তো ওই মানে একটা হন্টেড অবস্থায় ওরা ওই বাড়িতে আছে, ওই বাড়ি ছেড়েও যেতে পারছে না, কারণ তাছাড়া আর ওদের থাকার জায়গা নেই। গ্রামের বাড়িতে গিয়ে কি করবে, সেখানে ক্ষেতটাই এত ছোট। আর বোন গ্রামে ফেরত যেতে চাচ্ছে না, কারণ ওর মনে হচ্ছে ওখানে গেলে আরো বেশি হবে। শহরে তাও 2-4টে লোক পাশাপাশি আছে, একটু সাহস পাচ্ছে, দুটো লোক কথা বলার আছে। এই করতে 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 ওর মানে কি হলো, ওর মানে সাংঘাতিক রকমের আহ, মানে একটা ডিজেকশন চলে এলো লাইফে, যে ও আর বাঁচবে না, ও নিজেও মরে যাবে, বোনকেও মেরে ফেলবে। এবং এই সমস্ত কিছুর মধ্যে ও শুনতে পেত যে মাধুরী ওকে বলছে যে ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে, তো আমাকে আমাকে আমার সাথে থাকুনি তো তোমাকে আমি বাঁচতে দেবো না, তোমাদের কাউকে ভালো থাকতে দেবো না, আমি সমস্ত শেষ করে দেব। তো ও একদিনকে চিন্তা করছে যে বিষ কিনবে, বিষ কিনে বোনকেও খাইয়ে দেবে, নিজেও খেয়ে যাবে, সব শেষ, এন্ড অফ স্টোরি, ফিনিশড। তো এই করতে করতে ও একটা জায়গায় ঘুরতে 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 ওখানে চেন্নাইতে কোনো একটা জায়গায় কোনো একটা মন্দিরের সামনে গিয়ে বসেছিল। সেখানে যে পুরোহিত ছিলেন, সে এসে ওকে দেখেছে, দেখে ওর মাথায় হাত রেখেছে, মাথায় হাত রেখে বলেছে যে তোর তো খুব দুঃখ কষ্ট চলছে, তোর এরকম হয়েছে, দেখ, ভগবান কারুরই কোনো কোনো সময় একরকম চালায় না, সকলেরই ভালো খারাপ মিলিয়ে থাকে। তো তোকে একটু কিছু আমি যদি শিখিয়ে দিই, তুই করতে পারবি, তাহলে তুই ভালো থাকবি, মানে হয়তো তোর অনেকটা কষ্ট কমে যাবে। তখন ও পায়ে পড়ে গেছে সেই ব্রাহ্মণের, সেই পুরোহিত ঠাকুরের, বলেছে আপনি যা বলবেন আমি তাই করব। তখন ওকে বলেছেন যে ঠিক আছে, আমি তোকে এই এই জিনিস দিয়ে দিচ্ছি। আম, এই ওখানে চেন্নাইতে কোনো একটা সমুদ্র তীর আছে, তার কাছে একটা ভাঙাচোরা একটা মন্দির আছে। বলেছে যে ওই মন্দিরে তুই যাবি, এরকম সময় গিয়ে এই এইগুলো করবি, এবং ভয় পাবি না, অনেক কিছু হবে কিন্তু ভয় পাবি না, তুই তোর মতন অটল যদি থাকতে পারিস, তাহলে তুই এই থেকে বেরিয়ে আসতে পারবি, আমার আশীর্বাদ আছে। তুই উনি একটা তাবিজ মতন বানিয়ে ওকে পরিয়ে দিয়েছে, বলছে এটা খুলবি না, ওখানে গিয়ে ওটা কর। তো কথা শুনে গেছে, গিয়ে একা একা যেতে বলেছে, এই একটা ভাঙাচোরা একটা মন্দিরে গেছে, গিয়ে ওখানে মানে পুজো আর্চা শুরু করেছে সেখানে। মানে সেখানে ও মানে দেখছে যে মাধবী ঘুরে বেড়াচ্ছে ওরকম, গায়ে কোনো জামা কাপড় নেই, সাংঘাতিক একটা মানে ভয়ঙ্কর একটা মূর্তি। যে সুন্দর মুখ দেখেছিল সেই সুন্দর মুখ বিভৎস হয়ে গেছে। আর মানে মুখের মধ্যে কিরকম একটা যেন লালসা, মুখের মধ্যে কিরকম একটা যেন বিভৎসতা, সেটা নিয়ে ওকে বলছে যে তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, আমি দেখবো তুই কি করিস, তোকে মারবো, তোর বোনকে মারবো, তোদের রক্ত খাবো। এই করতে 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 কোনো একটা সময় অবভিয়াসলি ও যা যা বলেছিল সেই সব কিছু করার পরে কোনো একটা সময় এই জিনিসটা ওর শান্ত হয়ে যায়, ও নিজের মনের মধ্যেও একটা শান্তি খুঁজে পায়। ও নিজের মনের মধ্যেও কোথাও যেন একটা যেটা হারিয়ে গেছিল, যেটা ও আগে ছিল 2 বছর 3 বছর 2 বছর 2.5 বছর আগে যেটা ওর ছিল, সেই শান্তিটা ও খুঁজে পায়। মানে অ্যাজ আ পার্সন অজয় ওয়াজ অলওয়েজ আ ভেরি নাইস পার্সন, সো সেই জিনিসটা ও খুঁজে পায়। এবং ও এরকম পুজো শেষ করে সকালবেলা ওই মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে যায়। গিয়ে দেখে যে ওই ঠাকুর, ওরকম তো কোনো ঠাকুর মশাই ওই মন্দিরে নেই। ও যে এরকম মানে ঠাকুর মশাইয়ের খোঁজ পেয়েছিল। তো যাই হোক, ওর পুরো ঠাকুর অন্য যিনি আছেন তিনি বলেন যে না, এরকম তো ঠাকুর মশাই নেই, যাই হোক তুমি কিসের জন্য এসছো, বলছে না আমি এখানে আরেকবার পুজো দিতে এসেছি, উনি আমাকে খুব সাহায্য করেছেন। তোমার ঠিক আছে, পুজো টুজো দিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখছে যে বোনও অনেকটা ঠিক আছে, মানে বোন যে এত ভয় পাচ্ছিল সারা রাত্রি যে ও বাড়ি আসেনি, ওর বোন ঠিকঠাক ছিল, বললো যে দাদা অনেকদিন পরে আমি ঘুমিয়েছি, অনেকদিন পরে আমার ভয় লাগেনি। তো ওরা ভেবেছে যে ওদের জীবন থেকে এই মাধবী নামক যে সাংঘাতিক একটা দুরাত্মা বলো বা একটা কার্স বলো, সেটা দূরে সরে গেছে। কিন্তু সেটা হওয়ার নয়, কারণ মাধবী অনেক স্ট্রং একটা, যাই বলো, একটা এন্টিটি বলো, স্পিরিট বলো, একটা উইচ বলো, যাই বলো। তো ব্যাপার হচ্ছে যে মাধবী চলে গিয়েও চলে যায়নি, মানে ও আবার অটো চালাতে শুরু করলো, ওর আস্তে আস্তে আবার পয়সা করি যেটুকু হলো হলো। ও বোনকে বললো যে তুই কিছু শেখ, সেলাই শিখতে শুরু কর। তোর বোনও সেলাইয়ের স্কুলে ভর্তি হয়ে সেলাই টেলাই শিখতে শুরু করলো।
কিন্তু ওর মানে জীবনে শান্তি সেরকম ভাবে নেই, মানে যে ও যে একজন কাউকে বিয়ে করবে বা সেটেল করবে সেটাও কিছুতেই করতে পারছে না। মানে যতবার কারোর সাথে ওর সম্পর্ক হচ্ছে সেটা কোনো কারণে ভেঙে যাচ্ছে, অথবা হয়তো বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে তখন হঠাৎ করে মেয়ের বাড়ির দিকে ওর সম্বন্ধ ভেঙে দিচ্ছে, মানে ওরা বিয়ে দেবে না। এবং একটু তো নাম ওর মানে খারাপ হয়েছে বলবো না, কিন্তু সবাই জানতো যে যেহেতু ও মাধবীকে বিয়ে করেছে সেহেতু মানে ওকে একটু লোকে ভয় মানে মেয়ে দিতে ভয় পাচ্ছিল, বুঝতেই পারছো লোকে একটু ভয় পাচ্ছে এরকম বাড়িতে মেয়ে দেওয়ার জন্য। তোর মানে কি বলবো, মানুষের জীবনে একটা একাকিত্ব একটা বড় ব্যাপার। এই করতে করতে ওর তখন প্রায় 30 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। ওর বোনের একটা ও বিয়ে দিয়েছে, মানে আহ, কি বলবো, বোনের বিয়ে দিয়ে দিয়েছে, ও বাড়িতে তখন একা থাকে। তখন আস্তে আস্তে আবার সেই যে পুরনো ভয়টা, যে পুরনো যে ভয় দেখাতো মাধবী সেটা আবার ফেরত আসছে। মানে বারবার ওকে একটা মানে ইয়ে দেখাচ্ছে, প্রলোভন বলে না, প্রলোভন দেখাচ্ছে যে তুমি আমার দিকে চলে এসো, তোমাকে কেউ বিয়ে করবে না, আমি ছাড়া কেউ বিয়ে করবে না, আমি তোমার বউ, সারা জীবন আমি তোমার বউ থাকবো, আমি ছাড়া তোমার কোনো তোমার তোমার কোনো মেয়ে আমি তোমার জীবনে আসতে দেব না। তো এই করতে করতে কি হয় মানুষের মধ্যে একটা মানে মানুষ কত সহ্য করবে। সেই 24 বছর বয়স থেকে আজকে 6 বছর হয়ে গেছে ও সহ্য করছে, মা চলে গেছে, বোনের বিয়ে দিয়ে দিয়েছে, একা একা আছে ছেলেটা, বন্ধু বান্ধবদের সাথেও সেরকম একটা মিশতে পারে না, কারণ অনেকের সাথেই ওর একটা ডিস্টেন্স হয়ে গেছে এই মেয়ে মাধবীর জন্যই। প্লাস লোকে জানে যে সে ওই যে কাকিমা এবং তার ছেলে মারা গেছিল তার জন্য মাধবী দোষ। তো যাই হোক এই সব মিলিয়ে ওর জীবনের মানে মানে ওর কোনো সুখ সুখ নেই জীবনে, এখানে জীবনটা দুঃখী বলতে পারো, যে কাজ ছাড়া ওর প্র্যাকটিক্যালি আর জীবনে কিছু নেই, না আছে বন্ধু বান্ধব, না আছে একটু ঘোরাফেরা, কিছু নেই। তো খুব ড্রিঙ্ক করতে শুরু করে, না অবভিয়াসলি মানুষ কিছু তো একটা দরকার, মানুষের ড্রিঙ্ক করতে শুরু করে। উম, এবং কিছুদিন বাদে ওর মনে হয় যে না আমি আর বেঁচে থাকবো না, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, ওর মানে মনে একটা সুইসাইডাল ব্যাপার এসে যায় মনের মধ্যে। তখন ও একদিনকে ঠিক করে যে অটোটাকে ও বাড়ির কাছে পার্ক করে করে একটা চিঠি লিখে, বোনের জন্য চিঠি লিখে রেখে ও চলে যায় সমুদ্রে নিজেকে বিসর্জন দেওয়ার জন্য। যে আর আমি পারছি না, আমি মাথার মধ্যে কন্টিনিউয়াসলি মাধবীর গলা শুনছি, এটা সাইকোলজিক্যাল না সত্যি সত্যি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমার আর ভাল লাগছে না, আমি গিয়ে নিজেকে শেষ করে ফেলবো। তো চলে যায় এবং এবং যখন ও যায় ওই নিজেকে শেষ করার সময়, তখন সেদিনকেও একটা সাংঘাতিক রকমের বৃষ্টির একটা রাত, সেই মাধবীর সাথে যখন ওর দেখা হয়েছিল তখন একটা বৃষ্টির রাত ছিল, যখন ও শেষ করতে যাচ্ছে সেটাও একটা বৃষ্টির রাত। হঠাৎ ও যে রাস্তা দিয়ে যাচ্ছিল, যে গলিটা দিয়ে যাচ্ছিল, সেখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। প্রথমটা বুঝতে পারিনি কারণ বৃষ্টির আওয়াজ, কিন্তু তারপরে আওয়াজটা শুনে ও দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে গিয়ে দেখে যে একটা জায়গায় একটা একটা প্র্যাকটিক্যালি একটা নিউ বর্ন বেবি, মানে হয়তো কয়েকদিন বয়স, তাকে কেউ রেখে গেছে এবং ও ওখানে কান্নাকাটি করছে, কারণ বৃষ্টিটা গায়ে লাগতে শুরু করেছে তখন বাচ্চাটা। তখন কি একটা মনে হয়, ও বাচ্চাটাকে তুলে নেয়, বাচ্চাটাকে তুলে নেয় এবং তুলে নিয়ে বাচ্চাটাকে কোথায় যাবে কি করবে এই বৃষ্টিতে, তো গিয়ে একটা ছায়া মানে ওর অবভিয়াসলি সেদিনকার মতন গিয়ে সুইসাইড করা হয় না, একটা ছায়ায় দাঁড়ায় এবং বৃষ্টি থেমে যাওয়ার পরে ও পুলিশ স্টেশন যায়, বলে যে আমি এই বাচ্চাটা পেয়েছি। তখন পুলিশ কি বলবে যে বাচ্চা পেয়েছো, কি করা যায়, বলে ঠিক আছে তোমার কাছে রাখো, যদি কেউ বলে আমরা আসবো। কিন্তু আমাদের দেশে এরকম বাচ্চা কত হারিয়ে যায়, কেউ ক্লেম করতে থোড়ি না আসে। তো যাই হোক ওর কাছে বাচ্চাটা থাকে, আস্তে আস্তে সপ্তাহ মাসে পরিণত হয়, মাস বছরে পরিণত হয়। ও বাচ্চাটার নাম দেয় জাহ্নবী এবং ও জাহ্নবীকে মানুষ করতে শুরু করে। এবং জাহ্নবী ওর জীবনে আসার পরে ওর ভেতরে একটা বাঁচার ইচ্ছে শুরু হয়, যে মানে একে ধরে আমি বাঁচার চেষ্টা করব, কিন্তু উম, মানে কিছুদিনের জন্য হলেও ওর সেই ওই ওই যে মাধবীর যে একটা কি বলবো একটা বুড়ি আত্মার যে একটা প্রকোপ, সেটা খানিকটা কমে যায়। এরকম করতে করতে জাহ্নবীর যখন ওর হিসাব মতন যখন 1 বছর মতন বয়স হয়, তখন তখন একদিনকে রাত্রিবেলা এরকম ঘুমাচ্ছে, তখন ওর হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন ওর মনে হয় যে
মাধবী ওর সামনে দাঁড়িয়ে আছে, বলছে যে তোমার কি মনে হয়েছে যে এই বাচ্চাটাকে নিয়ে এসছো বলে তুমি বেঁচে যাবে? এই বাচ্চাটার জন্য তুমি তুমি তোমাকে কেউ বাঁচিয়ে দেবে? তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, তো কখনো কিছু বাঁচাতে পারবে না। তখন ও খুব মানে আবার ওর একটু ভেতর ভেতরে ভয় লাগতে শুরু করে, মানে ওর তখন মনে হয় যে বাচ্চাটাকে আমি কি করে বাঁচাবো, আমি আমার মাকে বাঁচাতে পারিনি, এই বাচ্চাটাকে কি করে বাঁচাবো। কিন্তু অদ্ভুত ভাবে এই কথাবার্তা যখন চলছে, তখন ওই বাচ্চাটা একটা হাত এরকম, ঘুমের মধ্যে বাচ্চারা হাত তোলে না মাঝে মাঝে, এরকম হাত তোলে, এবং ওর মনে হয় যে সেই হাত দিয়ে এমন একটা আলো বেরোচ্ছে যে সেই আলোতে ওই যে মাধবী বা যে মাধবীর মতন যে ফিগার যেটা মানে যেটা ওর ঘরের মধ্যে ছিল, সেটাকে মানুষ বলো যাই বলো, সেটা যেন কিরকম কুকড়ে কুকড়ে যাচ্ছে, মানে সেটা আর ওই ওই আলোর সামনে দাঁড়াতে পারছে না। এবং আস্তে আস্তে ওই জাহ্নবীর হাত ওর ওর হাতের উপরে পড়ে, এবং মানে ওর মনের মধ্যে একটা প্রশান্তি, একটা মনের মধ্যে শান্তি চলে আসে। মানে বাচ্চাটা মানে মোটামুটি ওর হাতটা ধরেই ঘুমাচ্ছিল, তো সেই রাত্রির মতন কেটে যায়। এবং তারপরে আস্তে আস্তে ওই বাচ্চার ইনোসেন্সে, ওই বাচ্চার যে একটা মানে বাচ্চাদের যে একটা বেসিক ইনোসেন্স আছে, মানে বাচ্চারা যে ভগবান, সেই বাচ্চাদের যে ইনোসেন্স আছে, সেই ইনোসেন্সে আস্তে আস্তে সত্যি সত্যি কোথাও গিয়ে আজায়নের এই যে কার্সটা মাধবী ওর উপরে পড়েছিল, সেটা আস্তে আস্তে কোথাও গিয়ে কেটে যেতে শুরু করে। জাহ্নবী যত বড় হতে শুরু করে, তত আজায়নের জীবন খুব সুন্দর হয়ে যায়। বাবা এবং মেয়ে খুব আনন্দে থাকে। আস্তে আস্তে সে কথা বলতে শেখে, হাসতে শেখে, গল্প করতে শেখে বাবার সাথে, স্কুলে ভর্তি হয়। বাবাও আস্তে আস্তে নিজের জীবনটাকে ভালো বানিয়ে নেয়, এবং কোথাও না কোথাও ওই যে একটা ভয়, ওই যে একটা বিভৎসতা ছিল, ওই যে একটা মানে হন্টিং যাকে বলে, যে ভয় দেখানো যে মাধবীর ছিল, সেটা কোথাও একটা আস্তে 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 চলে যায়। মানে এই বাচ্চার ইনোসেন্স এবং আলোর সামনে সেই অন্ধকার আর কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারেনি, বা দাঁড়িয়ে থাকতে পারলো না। এবং মা আজানের জীবন থেকে বেরিয়ে যায়। আজান অবভিয়াসলি বিয়ে করেনি, অ্যাটলিস্ট আমি যতটা লিখেছি তাতে বিয়ে করেনি। সে তার মেয়েকে নিয়ে খুব খুশি আছে, তার বোনকে নিয়ে এবং বোনের ছেলে মেয়েকে নিয়ে তাদের একটা সংসার আছে। এবং মাধবীর যে কার্স বা যে অ্যাঙ্গার বা যে ফ্রাস্ট্রেশন বা যে ও খারাপ যেটা করতে চেয়েছিল এবং অনেকটাই করেছিল, সেই জিনিসটা কমপ্লিটলি এবং টোটালি মোটামুটি আজানের লাইফ থেকে বেরিয়ে গেছে, থ্যাঙ্কস টু একটি পিওর সোল লাইক জাহ্নবী। এই ছিল আমার প্রথম গল্প লেখার চেষ্টা। এবার তোমরা প্লিজ আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আজকে আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, সেই জন্য ভেরি সরি। আমি জানি না কজন আছো তোমরা শুনেছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় এটা ইন্টারেস্টিং ছিল, প্লিজ একটা কিছু বলো, আমি আবার লিখছি কেমন লাগলো। সরি, আমার কম্পিউটার ইধার উধার হয়ে যাচ্ছে। কেমন লাগলো? ভালো লাগলো? নেট প্রবলেম তো নেই, আচ্ছা দারুণ হবে। কি করে মারবো অত দূর থেকে? কাকে মারবে? ঠিক, বৃষ্টি হচ্ছে, নো ইন্টারনেট কানেকশন। ও তাই বিনোদি, ওকে। হ্যালো রূপশ্রী, গুড ইভিনিং। না তন্দ্রা, ইটস ওকে, পরে শুনে নিও। সুশীল বলছে দারুণ গল্প, নেক্সট লাইভে শুধু তোমার লেখা গল্প শুনতে চাই। আরে বাবা, এত লিখতে হবে তোমাদেরকে গল্প বলতে? না, তোমাদের সত্যি সত্যি ভালো লেগেছে প্লিজ বলো না। কনসেপ্টটা সুন্দর লেগেছে সোনালিদির, শেষ ভালো যার সব ভালো তার। থ্যাংক ইউ গীতা দি, ভালো লাগলো। তনু বলেছে থ্যাংক ইউ। ইন্দ্রাণী কিছু বলছে না, ইন্দ্রাণী হয়তো পালিয়ে গেছে। থ্যাংক ইউ সুচরিতা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সোনালি দি। ঠিক আছে, তোমাদের আর আজকে রাখবো না, প্রায় 10:30 বাজে। আমার বাড়িতে সব লোকজন প্রায় ঘুমিয়ে পড়েছে, সবাই নাকে প্রায় ডাকার তুলনায়। সো যারা পরে দেখবে তারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। প্লিজ কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আমার ফার্স্ট ট্রাই, সেই জন্য তোমাদের কাছে ছাড়া কার কাছে নিয়ে আসবো। আর সবাই প্লিজ লাইভ করতে এসো, লাইভ শুনতে এসো।
কালকে আই থিঙ্ক রূপশ্রী আসছে লাইভ, কালকে না পরশুদিন আসছে, ঠিক আছে পরশুদিন আসছে, তারপরে অমৃতা আসবে। ইন্দ্রাণী থ্যাংক ইউ। উর্মিদি শরীর ভালো হলে এসো, গীতাদি তুমিও প্লিজ এসো একদিনকে, তনু এসো। ঈশানী তুমি অনেকদিন গল্প বলনি, তুমি প্লিজ এসো গল্প বলতে। যারা ইউটিউবে দেখবে এই গল্পটা, মানে এই গল্পগুলো শুনবে, তাদেরকেও বলছি যে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, বড় হতে সাহায্য করো এবং সঙ্গে থেকো, ঠিক আছে? হোপ সামনের সপ্তাহটা তোমাদের সকলের খুব ভালো কাটবে এবং তোমরা সবাই খুব ভালো থাকবে, সেফলি থাকবে। ওকে, নমস্কার, গুড ইভিনিং, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.